টপিকে চলে গেলাম। সো আমাদের ফার্স্টে যে ব্যাপারটা, আমাদের আজকের কন্টেন্টস মোটামুটি এরকম থাকবে। সো ফার্স্টে আমরা চলে যাব হচ্ছে ফান্ডেড এডমিশন ব্যাপারটা নিয়ে, কারণ ফান্ডেড এডমিশন ব্যাপারটা আসলে হচ্ছে মেইন ব্যাপার, যেখানে হচ্ছে আমরা চাচ্ছি যে হচ্ছে আহ যত কম খরচে আমরা যেন হচ্ছে আমাদের একটা মাস্টার্স কিংবা পিএইচডি ডিগ্রি এসে পড়ে। ওকে। সো জিজ্ঞেস এই করলে করবো যে সমস্যা আচ্ছা, না থাকে। ওকে। হ্যাঁ। সো এইটার জন্য হচ্ছে দেখা যায় যে আপনার আমাদের কিছু অপরচুনিটি আছে ইউএস এর দিক থেকে। সো একটা ফার্স্টে যে অপরচুনিটিটা সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টশিপ, ফেলোশিপও থাকে, কারোর স্কলারশিপ থাকে, ক্যাম্পাস এমপ্লয়মেন্ট থাকে। সো আমরা আজকে মেইনলি ফোকাস করব হচ্ছে অ্যাসিস্ট্যান্টশিপ ব্যাপারটা নিয়ে। ওকে। সো অ্যাসিস্ট্যান্টশিপটা কত ধরনের হয়? সাধারণত দুই ধরনের হয়, যেটাকে টিএ কিংবা জিটিএ, যেটা গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, আর একটা হচ্ছে আরএ কিংবা জিআরএও বলে, সেটা হচ্ছে গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। সো অ্যাডমিনিস্ট্রেটিভ জবও কিছু পাওয়া যায়, মাঝে মধ্যে দেখা যায়। থ্যাংক ইউ নুজাদ আপু। সো ওইটা আপনার মানে ক্যাম্পাসে, অন ক্যাম্পাসে থাকলে দেন ব্যাপারটা ম্যানেজ করতে সুবিধা হয়। আর আরেকটা হচ্ছে হলো গিয়ে আপনারা অনেকে জিএ কথাটা পাবেন। জিএ মানে হচ্ছে ওভারঅল বা ইন জেনারেলি বলা হয় যে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ। সো ওইখানে টিএআরএ দুইটা ব্যাপারেই ইনক্লুডেড। ওকে। আচ্ছা, তারপর আমরা চলে যাব হচ্ছিল নেসেসারি ডকুমেন্টস নিয়ে। সো নেসেসারি ডকুমেন্টস এর বেলায় অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকে, যে হচ্ছে আমার সার্টিফিকেট এখনো পাইনি, আমার হচ্ছে ফাইনাল দিলাম, আমার তো ফাইনালি হবে হচ্ছিল অগাস্ট সেপ্টেম্বর, আমি তো সার্টিফিকেট পাচ্ছি না, দেন কি আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা এই ফলে। তো এখানে একটু বলে রাখা ভালো যে আমাদের যেই ডকুমেন্টস গুলো লাগবে সেই ডকুমেন্টস অবশ্যই সার্টিফিকেট লাগবে, এবং ট্রান্সক্রিপ্ট কিংবা হচ্ছে মার্কশিট যেটাকে বলে ওইটা তো অবশ্যই লাগবে। কিন্তু যদি আপনার কাছে না থাকে অ্যাভেলেবেল ওই সময়, বা ভার্সিটি যদি পাবলিশ করে না থাকে রেজাল্ট, আপনার যে 4-1 পর্যন্ত বা ফোর্থ ইয়ার পর্যন্ত যে সার্টিফিকেট গুলা বা মার্কশিট গুলা রয়েছে, ওগুলো দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। বাট আপনি তাদেরকে বলে দিবেন বা তাদের সাথে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবেন থ্রু গ্রাজুয়েট কোঅর্ডিনেটর, প্রোগ্রাম কোঅর্ডিনেটরের মাধ্যমে। ওকে। সো এটা পসিবল, এটা নিয়ে টেনশনের কিছু নেই। হ্যাঁ, প্রভিশনাল সার্টিফিকেটই হচ্ছে সাধারণত সবাই দেয়। আমাদের হচ্ছে হলো গিয়ে আমরা মেইন সার্টিফিকেট আমি নিজে পাইনি এখন পর্যন্ত, বুঝতে পারছি কিনা। সো মেইন সার্টিফিকেট আপনার যদি কনভোকেশন না হয় তাহলে মেইন সার্টিফিকেটের ব্যাপারটা আসে না হুমায়ুন ভাই। ওকে। সো আপনার প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে হবে, ইভেন তো আপনার যদি প্রভিশনাল সার্টিফিকেট না থাকে, যেটা বললাম যে 4-1 ফাইনাল দিয়েছেন, 4-2 ফাইনাল দেওয়া হয় নাই, সো তখনও এটা হচ্ছে আপনি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি। আচ্ছা, তারপর চলে যাব হচ্ছে আপনি। আচ্ছা, সো আপনি তাহলে হচ্ছে পরবর্তীতে হচ্ছে আপনার আইএলটিএস টোফেলের ব্যাপারটাও এসে পড়ে, যে হচ্ছে আপনার আমরা ইংলিশ, আমরা যেহেতু হচ্ছে নেটিভ না ইংলিশে, আমাদের হচ্ছে ইংলিশে আমরা হচ্ছে কতটুকু আমরা কম্পিটেন্ট, এই ব্যাপারটা গিয়ে দেখার জন্য এই পরীক্ষাটা নেওয়া হয়। তো কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন এমওআই দিয়েও হচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট করবে। এমওআই মানে কি আবার? মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট। সো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেটে আপনি একটু খেয়াল করে দেখিয়েন যে হচ্ছে ওইখানে কন্ডিশনাল অফার লেটার ব্যাপারটা আসে, কিংবা আপনাকে একটা কোর্স ধরায় দেয় যাওয়ার পরে দিয়ে। সো এই কোর্সটা করতে আবার হচ্ছে খরচ হয় বা কিছু ক্রেডিট লাগে। সো একটা ফার্স্ট হচ্ছে হ্যাসেল, এরপর হচ্ছে খরচ। সো সবকিছু মিলাই আপনি অবশ্যই এমওআই এর ব্যাপারটা একসেপ্ট করলেও চেষ্টা করবেন স্ট্যান্ডার্ডাইজড আইএলটিএস অথবা টোফেলে পরীক্ষাটা দিতে। আমি একটু পরে বা স্লাইডের শেষের দিকে আইএলটিএস আর টোফেলের বেসিক পার্থক্য নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আর জিআরইর ব্যাপারটা ইউএস এর দিকে গেলে জিআরইর ব্যাপারটা খুবই খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। সো এটার একটাই কারণ হচ্ছে কি, মানে আমার কাছে যেটা মনে হয়েছে ফার্স্টে হচ্ছে লোকে যে আপনি কতটা কম্পিটেন্ট এই ব্যাপারটা চেক করার জন্য। এবং আমার কাছে এটা আরেকটা অপরচুনিটির মতো মনে হয় যে আপনি যদি জিআরইর ব্যাপারটা দেখেন, আপনার যদি সিজিপিএ কম থাকে, আপনার হচ্ছে পড়াশোনায় গ্যাপ আছে, কিংবা হচ্ছে লগে আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড নাই, কিংবা আপনি হচ্ছে লগে অন্য ট্র্যাকের একটা মানুষ ছিলেন, অন্য ট্র্যাক বলতে আমি বলতে চাচ্ছি আপনার মেজরটা একটু সুইচ করতে চাচ্ছেন, ড্রাস্টিক্যালি সুইচ করা যায়, মনে করেন আপনি সায়েন্স থেকে আর্টসের দিকে চলে যেতে চাচ্ছেন, চলে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। তখন জিআরইর ব্যাপারটা থাকবে, যদিও ফান্ডের ব্যাপারটা তখন একটু কিন্তু হয়ে দাঁড়ায়, বাট তখন জিআরইটা ম্যান্ডাটরি হয়ে যায়। বুঝতে পারছি কিনা। আর ভার্সিটি গুলোতে এখন একটু ওয়ার্ডের খেলা খেলে জিআরই নিয়ে, এটা হয়তো আপনারা দেখছেন যদি ভার্সিটি রিসার্চ করে থাকেন বা ভার্সিটি রিকোয়ারমেন্ট গুলো একটু ঘাটাঘাটি করে থাকেন, তখন দেখবেন যে আপনি ভার্সিটি গুলোতে আপনার বলা থাকে যে হচ্ছে লগে মোস্টলি প্রেফার্ড, রিকোয়ার্ড, ইজ নট রিকোয়ার্ড। সো আমি বলবো যে মোস্টলি প্রেফার্ড
প্রেফার্ড, রিকোয়ার্ড, এই তিনটা কথা সেম। আপনাকে হয়তো মোস্টলি প্রেফার্ড বা প্রেফার্ড বলে আপনাকে অ্যাকসেপ্ট করতেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, বা এটা অবশ্যই মনে হওয়ার কথা না, মানে এটা অবশ্যই ট্রু যে ওইখানকার আমার যে স্টুডেন্টরা আছে বা সিনিয়ররা আছেন, তাদের কথা মতে বা তাদের ভাষ্য মতে, যে তারা এই ব্যাপারটা বলা রাখে যে হচ্ছে যেন অ্যাপ্লিকেশনের সংখ্যা বৃদ্ধি পায়। সো অ্যাপ্লিকেশনের সংখ্যা বৃদ্ধি পেলে তাদের রেভিনিউ জেনারেট হয়, সত্যি কথা বলতে, কারণ তাদেরকেও খরচ চালাইতে হয়। সো এই ব্যাপারটা একটু মাথায় রেখে, যেখানে প্রেফার্ড বা হাইলি প্রেফার্ড বলা, সো ওইখানে আপনি জিআর স্কোরটা দেওয়ার চেষ্টা করবেন। এটাই নট ম্যান্ডাটরি, যেটা ওইখানে আমি যদি ধরে নিই তারা একদম ওকে, বা তারা একদম তাদের ব্যাপারটাকে কোনো ধরনের ঘোলাটে রাখতে চাচ্ছে না, যেখানে নট ম্যান্ডাটরি বলে দিছে সেখানে আমি ধরে নিলাম যে ম্যান্ডাটরি না। বাট এখানে একটু আমার কিন্তু আছে, যে হচ্ছে পুরা মানে কোভিডের আগ পর্যন্ত ম্যাক্সিমাম ভার্সিটি গুলোতে হচ্ছে জিআর স্কোর চাচ্ছিল, কিন্তু কোভিডের পরপরই হচ্ছে জিআর স্কোর, বা কোভিডের সময়টা জিআর স্কোর বন্ধ করে দিল। এটার যদি আপনি দেখেন যে তাদের রেভিনিউ জেনারেশন কিংবা হচ্ছে অ্যাপ্লিকেশনের সংখ্যা কমে যাওয়ার জন্য এই ব্যাপারটা করা হয়েছে, বুঝতে পারছি কিনা? সো আপনি যদি সেন্ট্রালি অ্যাপ্লাই করেন, তাহলে আমি বলবো যে ভাই আপনি রিস্ক নিয়েন না, ফান্ডের রিস্কও নিয়েন না, বা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের রিস্কও নিয়েন না, আপনি জিআরই দেন। আর আপনি যদি প্রফেসর ম্যানেজ করেন এবং ডিপার্টমেন্টের যদি রিকোয়ার্ড থাকে যে হচ্ছে জিআরই লাগবে না, নট ম্যান্ডেটরি, ইজ নট রিকোয়ার্ড, আপনি প্রফেসর ম্যানেজ করে ফেলছেন, ডান, আপনার দরকার নেই। সো আজকে যে আমাদের স্পিকার আসবেন, উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন ইনশাল্লাহ, তো তখন আপনি আর একটু ক্লিয়ার হবেন যে আসলে কখন লাগতেছে কখন লাগতেছে না। ওকে, জিআর এর ব্যাপারটা, সো আমি আবারও বলতেছি, সেন্ট্রালি অ্যাপ্লাই করলে যেহেতু হচ্ছে ওভারঅল পুরা ওয়ার্ল্ডের স্টুডেন্ট বা হচ্ছে অ্যাপ্লিকেন্টদের সাথে হচ্ছে আপনি ফাইট করতেছেন, আপনাকে একটা হচ্ছে আউটস্ট্যান্ডিং একটা প্রোফাইল মেনটেন করতে হচ্ছে, তখন জিআর স্কোরটা আপনার লাগতেছে। ওকে, সো ওই সময়ে আপনি দেন। আর যদি প্রফেসর ম্যানেজ করে যদি আপনি যেতে পারেন, তখন আপনি দেখবেন যদি রিকোয়ারমেন্ট যদি না থাকে, লাগবে না, প্রফেসরই বলবে যে আপনার জিআর স্কোর লাগবে না, দরকার নেই। ওকে, তারপর চলে যাচ্ছে এসওপি আর এলওয়ান নিয়ে। এসওপি হচ্ছে সবগুলা ভার্সিটি বা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা হয়, এটা সবাই জানি। সেটা হচ্ছে হলো কি স্টেটমেন্ট অফ পারপাস। সো এইখানে এসওপির ব্যাপারটা একটু ফোকাস রাখেন, কেন রাখবেন? কারণ এইটা একটা সাদা কাগজ, যে কাগজে হচ্ছে আপনি, বা আমি যদি বলি যে আপনার ডক ফাইল, যেখানে আপনি আপনার পূর্ণ মস্তিষ্ক খাটায়ে আপনি আপনার ব্যাপারটাকে তুলে ধরতেছেন। কোনো প্রকার বায়াসনেস, কোনো প্রকার ইনফ্লুয়েন্স এই এসওপির মধ্যে থাকার কথা না। আপনার হয়তো জিআর স্কোর খারাপ হইতে পারে, আইএলটিএস স্কোর খারাপ হইতে পারে, সিজিপিএ কম হইতে পারে, কোনো সমস্যা নাই, বাট এসওপিটা দুর্বল হইতে পারে না, এটার জন্য কোনো ধরনের ব্যাপার আসতে পারে না। ওকে, এটার মধ্যে কোনো কিন্তু থাকার কথা না। সো স্ট্রেট ফরওয়ার্ড সিভি কিংবা এসওপি, সরি স্ট্রেট ফরওয়ার্ড এসওপি হইতে পারে, কিংবা আপনি আপনার একটা স্টোরি দিয়ে স্টোরি টেলিং এসওপিও হতে পারে, কোনো সমস্যা নাই। বাট আপনি যে আসলেই মাস্টার্স করতে চাচ্ছেন ওই পার্টিকুলার মেজরে ইউএসএ তে, সো এই ব্যাপারটা যেন ফিক্সড থাকে, এই ব্যাপারটা যেন স্পেসিফিক থাকে, বা এই ব্যাপারটা যেন ভালোভাবে বোঝা যায় এসওপি তে। আমি আরো ডিটেলে যাবো ইনশাল্লাহ। আর এলোয়ার এর ব্যাপারটা যদি আসি, এলোয়ার হচ্ছে আমাদের একটু গদ বাঁধা হয়ে যায়, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলি সেটা হচ্ছে লোকে এলোয়ার গুলো একটু খুব প্রপারলি নেয়ার চেষ্টা করেন, এবং এলোয়ার নিয়ে যেন ঝামেলা না হয় এর জন্য আগে ভাগে হচ্ছে আপনি বলার চেষ্টা করেন যে আমার কখন এলোয়ারটা লাগবে, এটা একটু আসলেন, যে প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করে রাখলেন, তারা যেন এলোয়ারটার সময় মতো দিতে পারে, তাদেরকে আগে থেকে টাইমটা নিয়ে রাখলেন। সো এই এলোয়ারের ব্যাপারটা আমাদেরই মোটামুটি কাজ করা লাগে। সো এইটা একটু মানে এটাকে হেলাফেলা করে এটাকে সরায় রাখার কোনো মানে নেই, বাট এটাকে একটু ফোকাস দিয়েন। আর ম্যাক্সিমামই তিনটা এলোয়ার অ্যাকসেপ্ট করে, ম্যানেজমেন্টের কিছু কোর্সে দুইটা এলোয়ার লাগে আমি দেখছি, বাট তিনটা এলোয়ারই মাথায় রাখেন। তো আপনি যদি 10টা ভার্সিটিতে অ্যাপ্লাই করেন, আপনার 30টা এলোয়ার লাগবে। আপনি যদি 3জন বা 4জন প্রফেসরের সাথে যদি কথা বলে থাকেন, তাহলে আপনার অন এভারেজ 7টা থেকে 10টা করে হচ্ছে প্রফেসর এলোয়ার দিচ্ছেন, ম্যাক্সিমাম 10টা প্রফেসর, একটা প্রফেসর 10টা করে এলোয়ার দিচ্ছে। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে আপনি আপনার বস, যদি আপনি জব করে থাকেন, আপনার বসের থেকেও একটা এলোয়ার নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর আর এখানে লেকচারার নিব নাকি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিব নাকি অ্যাসোসিয়েট প্রফেসর নিব, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনি লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাদের থেকে নেয়ার আগে একটু সাবধানে থাকেন, তারা ইউএসএ তে অ্যাপ্লাই করতেছে কিনা। এটা যদি আপনি মোটামুটি শিওর থাকেন যে তারা অ্যাপ্লাই করতেছে না, বা তাদের অলরেডি পিএইচডি কমপ্লিট, তাদের পিএইচডির জন্য আর যাচ্ছে না বা যাবে না, তাহলে আপনি তাদেরকে দিয়ে করান, এল1 নেন তাদের থেকে। কিন্তু যদি কোনো কারণে যে তারা এই আপনার এই জার্নিতেই তারা হচ্ছে অলরেডি আছে, তাহলে একটু কিন্তু থেকে যায়, বুঝতে পারছি কিনা? আচ্ছা, মাইক্রোফোনের সাউন্ডটা একটু কম মনে হচ্ছে, এখন কি ক্লিয়ার?
নুসরাত আপু, এখন কি মানে মোটামুটি শোনা যাচ্ছে পারফেক্টলি? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। সো হচ্ছে আমি, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এই টপিকটা বলতে এলোয়ার এর ব্যাপারটা, থ্যাংক ইউ নুসরাত আপু, এলোয়ার এর ব্যাপারটা। আচ্ছা, ওকে, ওকে। সো এলোয়ার এর ব্যাপারটা হচ্ছে হলো গিয়ে লেটার অফ রিকমেন্ডেশন, আপনি তিনজন রিকমেন্ডার লাগবে আপনার, যে আপনি কাজ করেছেন তাদের সাথে একাডেমিক্যালি। সো একাডেমিক্যালি না হলেও প্রফেশনালি যদি কাজ করে থাকেন তাদের থেকে একটা নেন আপনি, আর বেশি নেওয়া যাবে না। ওকে, এর বেশি নিয়েন না, বুঝতে পারছি কিনা? সো এর বেশি নেওয়ার ব্যাপারটা আসতেছে না। আর যেই একাডেমিক্যালি যাদের থেকে নিচ্ছেন, ওই দুইজনের দুইজনের একজন অবশ্যই আপনার যদি প্রজেক্ট সুপারভাইজার থিসিস সুপারভাইজার থাকে তাদের থেকে নেবেন। ডিপার্টমেন্টের হেড কিংবা ডিন এই টাইপের কোনো ধরনের রিকোয়ারমেন্ট ইউএসএ তে থাকে না। তো আপনাকে একাডেমিক্যালি চিনে, আপনাকে ল্যাবে চিনে, কিংবা হচ্ছে তার আন্ডারে আপনি রিসার্চ করছেন, কোনো একাডেমিক কাজ করেছেন বা তার ক্লাস করেছেন, ইনাফ, সমস্যা নাই। আর উনি ওই ভার্সিটিতে থাকুক না থাকুক কোনো সমস্যা নেই। অনেকে আমি দেখছি যারা দেখা যায় যে একটু আমি যদি বলি যে স্পেসিফিক্যালি প্রাইভেট ইউনিভার্সিটিতে থাকেন, তখন ফ্যাকাল্টি দেখা যায় অন্য ভার্সিটিতে চলে যায় বা ওই ভার্সিটিতে থাকতেছে না, কিংবা অন্য কোনো জবে চলে যায়। তো তাদেরকে এলোয়ার নেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বাট আপনি চেষ্টা করবেন তখন হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্টটা রাখতে, কারণ তাদেরকে খুঁজে পাওয়াটাও টাফ যেহেতু আপনার ভার্সিটি থেকে সরে গেছে। ওকে। আচ্ছা আফিফা আপু, আমি এটা বলে রাখছিলাম যে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট নেওয়াটা জরুরি না, আপনি আপনার প্রফেশনাল সার্টিফিকেট দিয়েই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন দো আপনার যদি প্রফেশনাল সার্টিফিকেট নাও থাকে, আপনার যদি 4 রান পর্যন্ত যদি রেজাল্ট থাকে, মার্কশিট থাকে, ওইটা দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। তখন তারা চাবে যখন আপনার সার্টিফিকেটটা আসবে, প্রফেশনাল সার্টিফিকেটটা যখন আসবে, ওইটা যেন আপনি সাবমিট করেন। বুঝতে পারছি কিনা? এটাকে কন্ডিশনাল, আপনি কন্ডিশনাল অ্যাপ্লিকেশন বলতে পারেন। ওকে, কন্ডিশনাল অ্যাডমিশন। ওকে আফিফ আপু। আচ্ছা, এরপরে চলে যাব রেজুমে অথবা সিভি। সো রেজুমে আর সিভির মেইন পার্থক্যটা আসসালামু হচ্ছে, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম হুম, আসসালাম মুন্না ভাই, বলেন ভাই, ভাই। জি, এলওআর থেকে একটা কোশ্চেন করতে হুম হুম চাচ্ছিলাম হুম। এই সেকশন থেকে। জি জি জি। আহ, জি, হ্যাঁ, বিষয়টা হলো যে আমি যদি 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি তো হলো এসওপি তো আমার মানে কিছু চেঞ্জ করতে হয়। তো এলওআর তো আর চেঞ্জ করার কোনো বিষয় নাই, মানে এলওআর না। তো একটা নিয়ে আমি 10টা ইউনিভার্সিটিতে দিতে হুম। পারবো নাকি? হ্যাঁ অবশ্যই পারবেন, কিন্তু এখানে একটু বলে রাখা ভালো যে আপনার প্রফেসর বলবে যে এলওয়ার মধ্যে লেখা থাকবে যে আপনি ওই ডিপার্টমেন্টে ওই ভার্সিটিতে যাচ্ছেন, সেও জানে। সো আপনি টেকনিক্যালি সেইং যে ওইখানে ভার্সিটির নাম বা হচ্ছে ডিপার্টমেন্টের নামগুলো চেঞ্জ করতে হবে মিনিমাম লেভেলে। আর এসওপিতে বেশ ভালো চেঞ্জেস আসে, 2টা প্যারাগ্রাফে চেঞ্জ আসবে। সেটা যদি সাবজেক্ট যদি সেম থাকে বা মেজর যদি সেম থাকে, তাহলে একটা প্যারাগ্রাফে চেঞ্জ আসবে যে ওই ভার্সিটিটা বা ওই মেজরটাকে, ওই ভার্সিটিটা কেন। বুঝতে পারছি কিনা? আর যদি মেজর চেঞ্জ থাকে তাহলে 2টা প্যারাগ্রাফে চেঞ্জ হবে, ওই ভার্সিটিটা কেন, তো আর আসো, হচ্ছে মেজরটাও কেন চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছি, এটা মানে ওই আগে ছিল। মেজরটা কেন। ইশাক ভাই কিছু বলতেছেন? আমার 2টা চকলেট কোল্ড কফি। আচ্ছা, ইশাক ভাই বাইরে আছেন মনে হয়। আচ্ছা, ওকে। মুন্না ভাই, আমি কি অ্যান্সার দিতে পেরেছি কিনা? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। মোস্ট মোস্ট ওয়েলকাম ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা কোনো ব্যাপারে, এই ব্যাপারে এখন পর্যন্ত এই যে পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করেছি? ভাইয়া আপনি মাত্র যেটা বললেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ফারহান ভাই। জি ভাইয়া, আপনি যে মাত্র বললেন যে এসওপি এন্ড এলওআর এর ব্যাপারে চেঞ্জেসটা, হুম। তো এলওআর এর ক্ষেত্রেও কি তাহলে হচ্ছে আমরা যখন ফ্যাকাল্টিকে বলবো যে আমাদের জন্য রেকমেন্ডেশন লেটার লিখতে, ওনারা কি আমাদেরকে ডিসক্রিটলি বলে দিবেন যে আহ, এই ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করছে এরকম সাবজেক্টে, নাকি আমরা যদি আহ, না মেনশন করে থাকি, আমরা যে ইন জেনারেল একটা জি জি। এলওআর বানাই আমাদের হ্যাঁ এটা ফ্যাকাল্টি ওয়াইজ, বুঝতে পারছি। তাতে সেটা করে কি হচ্ছে সমস্যা হবে? না, সমস্যা হবে না। ব্যাপারটা হচ্ছে এলোয়ারের, মানে আমার যে আমি এলোয়ারের স্যাম্পল যা যা দেখা হয়েছে বা যেগুলো দেখছি ওইগুলো হচ্ছে ভার্সিটি নামটা উল্লেখ থাকে। আর যদি ইন জেনারেল দেন ব্যাপারটা বোঝা যায় যে ব্যাপারটা ইন জেনারেল। বুঝতে পারছি কিনা? সো আপনি যখন অ্যাপ্লাই করতেছেন, দেখেন, আপনি একটা ভার্সিটিতে আজকে অ্যাপ্লাই করলেন। সো ওই ভার্সিটিতে হচ্ছে প্রফেসরের নাম বা ঠিকানা ডিটেলস দিলেন, প্রফেসরের কাছে ইমেল চলে গেছে। বুঝতে পারছি। তো আপনি জানেন আজকে আপনি অ্যাপ্লাই করছেন, ওই ভার্সিটি থেকেই হচ্ছে প্রফেসরের কাছে ইমেল চলে গেছে। সো আপনি তখন প্রফেসরকে কন্ট্যাক্ট করবেন যে স্যার আপনার কাছে একটা ইমেল যাওয়ার কথা। সো ওই ইমেলে আপনি হচ্ছে আমার যেই এলোয়ারটা আছে এলোয়ারটা একটু সাবমিট করে দেন। সো এলোয়ারটা একটা হচ্ছে ড্রপ বক্সে ড্রপ করে দিতে পারে,
পিডিএফটা ওই উনার হচ্ছে হলো গিয়ে আহ ওনার শিটের মধ্যে তুলে তারপর পিডিএফটা ড্রপ করে দিতে পারে। কিংবা হচ্ছে হলো গিয়ে ওনাকে আরেকটা করতে পারে যে হচ্ছে ওনাকে একটা সার্ভে করতে দিতে পারে 10 থেকে 15 মিনিটের, যে আপনি তাকে চিনেন কিভাবে, মানে স্টুডেন্টকে, স্টুডেন্টের সাথে আপনার সম্পর্ক কিরকম, তারপর কোন সাবজেক্ট পড়াইছেন, সে ক্লাসে কতটা অ্যাটেন্টিভ ছিল, এই টাইপের বিভিন্ন সার্ভে, মানে প্রায় 10 থেকে 15 মিনিটের সার্ভে করতে হয়। সো দুই ধরনের বা এরকম অনেক ধরনের হইতে পারে। সো যদি আমি বলি যে যদি পিডিএফ সাবমিট করার অপশন থাকে শুধু অনলি, তাহলে পিডিএফটা জেনারেল হইলেও হইতে পারে, রাখতে পারেন, সমস্যা নাই। বাট আমার মতে জেনেরিক রাখিয়েন না, কারণ যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপারটা নিয়ে তারা কাজ করে এবং একটা টিম হলিস্টিক্যালি কাজ করে, যে হচ্ছে আপনার পুরো ডকুমেন্টগুলো চেক করে, তাতে করে আপনার যদি জেনেরিক দেন তারা বুঝতে পারে যে এটা জেনেরিক। বুঝতে পারছি কিনা? সো জেনেরিক না হয় ব্যাপারটা যদি স্পেসিফিক হয়, খুবই যদি স্পেসিফিক হয়, তাহলে ব্যাপারটা একটা ভালো ইমপ্রেশন তৈরি করে। পাঠান ভাই। আচ্ছা ভাইয়া, এখন হুম। সেই ক্ষেত্রে কি তাহলে আমরা যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে কি আমরা আলাদা আলাদা ইউনিভার্সিটি সিলেক্ট করে আমরা মাল্টিপল টাইমস হচ্ছে আমাদের ফ্যাকাল্টি থেকে হচ্ছে সিগনেচার করে যদি পিডিএফ সাবমিট করা লাগে, বা আচ্ছা। ফ্যাকাল্টিকে তো আমাদের বলে দেওয়া হয় মানে বলে দেওয়া লাগে যে স্যার আমরা অমুক অমুক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি, এই হচ্ছে আমার মানে কাস্টমাইজড নন জেনারিক ফর্ম। তো হুম। সেই ক্ষেত্রে তাহলে আপনি বলছেন যে আমি যে কয়টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো আগে থেকে ডিসাইডেড হয়ে থাকলে তখন হচ্ছে আমরা ওই পার্টিকুলার ডকুমেন্ট গুলোই হচ্ছে স্যারদের কাছে, মানে আমাদের ফ্যাকাল্টির কাছে দিয়ে রাখবো, যেটা হ্যাঁ, ওনারা পরে এটা নিয়ে বেটার হচ্ছে। হয়। এটা বেটার হয়, কিন্তু যদি মনে করেন যে প্র্যাকটিক্যালি যদি ওইরকম মানে এই টাইমটুকু যদি দিতে না পারে, হইতেই পারে যে হচ্ছে উনি হয়তো জি জি, ব্যস্ত কিংবা কোনো কারণে সমস্যা দিতে ওইটাই পারতেছে না, ভাই। তখন হচ্ছে আপনি জেনেরিক নিয়ে নেন। বুঝতে পারছি কিনা? মানে ব্যাপারটা হচ্ছে আমরা টার্গেট করবো বেস্টটা, বেস্ট না পাইলে বেটার, বেটার না পাইলে ভাই গুড, গুড নিয়ে হইলেও আমাদের কাজটা করে ফেলতে হবে, কিছু তো করার নেই। ঠিক না? জি 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 জি, বুঝতে পারছি কিনা আমি এইটাই আর কি। জি হ্যাঁ, এটা একটু চেষ্টা করলেন আর কি, বুঝতে পারছি কিনা। আর জি ভাইয়া, ব্যাপারটা thank হচ্ছে you. ওই ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করতেছে আলটিমেটলি, যে ফ্যাকাল্টি আমাকে টাইম দিবে আমাকে দিবে না, এই টাইপের ব্যাপারের উপরে। ওকে, থ্যাংক ইউ ভাই, জি, ফারহান ভাই, you're কোশ্চেন most করার জন্য। welcome ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, সো রেজুমে আর সিভির ব্যাপারে যদি আসি, সো আমি আমার পার্সোনাল লাইফ থেকে আমি যদি বলি যে আমি কিছু সিভি মানে কোম্পানির মাধ্যমে হচ্ছে কিছু সিভি দেখতে পাই। সো সিভি আর রেজুমের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে যে রেজুমে 1 পৃষ্ঠা হবে, খুবই স্পেসিফিক, টু দা পয়েন্টে ব্যাপারগুলো থাকবে। আর একাডেমিক রেজুমে আরো স্পেসিফিক হয়ে যায়, কোনো ছবি টবি থাকে না। সো এই সিভি আবার অন্য দিক থেকে 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, আপনি চাইলে 20 পৃষ্ঠা বানাইতে পারেন। বাট আপনি যেহেতু আন্ডার গ্রেড কমপ্লিট করছেন বা বড় জোর হচ্ছে মাস্টার্স করছেন, সো আপনার সিভি 3 পৃষ্ঠার বেশি হওয়ার কথা না। যদি আপনার রিসার্চ প্রচুর থাকে, তারপর আমি বলবো যে হচ্ছে আপনি 3 পৃষ্ঠার মধ্যে রাখার চেষ্টা করেন। 3 পৃষ্ঠার বেশি আমি সিভি এখন পর্যন্ত দেখি নেই। ওকে, সো 3 পৃষ্ঠার ভিতরে আপনি মোস্ট প্রবাবলি সিভি নিয়ে নিতে পারবেন। ওইখানে আপনি ডিটেইলে কোন টপিক নিয়ে কাজ করছেন, ওইটা কোন সময় থেকে কত সময়ের জন্য কাজ করছেন, এই পুরো ব্যাপারগুলো ডিওআই থেকে শুরু করে সবকিছু আপনি দিতে পারবেন। ওকে, আর রেজুমের বেলায় খুব স্পেসিফিক থাকতে হবে। খুব স্পেসিফিক বলতে একদম টু দ্য পয়েন্টে থাকতে হবে। সো এটা একটু মাথায় রেখে কাজ করলেন। ওকে। আর রেজুমে দিয়ে আপনি ফার্স্টের দিকে ইমেইলের ব্যাপার স্যাপার চালাইতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি সিভি রেডি করে ফেলছেন, তখন আপনি সিভি দিয়ে হচ্ছে ইমেলগুলো করা শুরু করলেন। আর এরপরে চলে যাব হচ্ছে কোর্স ইভালুয়েশন। এইটা হচ্ছে কিছু কিছু ভার্সিটি বা ডিপার্টমেন্টে ম্যান্ডেটরি করা থাকে। সো ম্যান্ডেটরি যেখানে থাকে বা এখানে কিছু করার নেই, এই কোর্স ইভালুয়েশন থার্ড পার্টির মাধ্যমে আপনার করায় নিতে হচ্ছে। এটাকে ডব্লিউএস বা ইসি, এই দুইটা কোম্পানি মূলত কাজ করে থাকে, কানাডিয়ান কোম্পানি। সো এখানে কিছু টাকার খরচ, কিছু দৌড়াদৌড়ির ব্যাপার ইনভলভ থাকে। সো একটু মাথায় রাখেন যখন হচ্ছে আপনি ভার্সিটি রিকোয়ারমেন্টে যাবেন কিংবা তাদের ডেডলাইন বা তাদের নেসেসারি ডকুমেন্টসের দিকে যাবেন, তখন ডব্লিউএস বা ইসির ব্যাপারটা আছে কিনা। আর আরেকটা জিনিস, যারা হচ্ছে অনেক আগে পরীক্ষা দিয়েছেন, যাদের সিজিপিএ এর সিস্টেমটা হচ্ছে হলো কি সিজিপিএ না, ডিভিশন সিস্টেমে, এরকম দেখবেন কিছু মানুষ থাকে, বা আমি আমার কিছু স্টুডেন্ট পাইছি বা কিছু বড় ভাই পাইছি যারা হচ্ছে ডিভিশনের রেজাল্ট। সো তাদের ব্যাপারে হচ্ছে হলো গিয়ে আপনি আহ, আমি বলবো যে হচ্ছে আপনি চেষ্টা করিয়েন যে তাদের তাদের জন্য যে ডব্লিউএসটা করে ফেলতে, সিজিপিএ এর আন্ডারে নিয়ে আসতে। কিংবা জাপানে হচ্ছে হলো গিয়ে সিজিপিএ 3 এর মাধ্যমে গুনে, তারপর হচ্ছে আপনার ইন্ডিয়াতে হচ্ছে হলো আউট অফ 10-এ। সো তাদের জন্য যে ব্যাপারটা বোঝার জন্য যে সিজিপিএ আউট অফ 4-এ আপনি কত পাচ্ছেন, বা আপনি স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনার এই কোর্সটা কি রকম অবস্থায় আছে, সো ওই ইভালুয়েশনটা করে দেয়। আর ন্যাশনাল ভার্সিটিতেও দেখা যায় হচ্ছে হলো গিয়ে যে আপনার কোর্সের কারিকুলামগুলো বাংলাতে থাকে, তাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। ওকে, সেটা একটু মাথায় রাখেন। ওকে, তো এটা একটু বুঝে নিয়ে কাজ করলেন। বুঝতে পারছি?
সো আমি যদি আপাতত যদি এটা যদি বুঝে থাকি তাহলে হচ্ছে আহ, আমরা পরের স্লাইডে যাব, কিন্তু যাওয়ার আগে আমার কোশ্চেন হচ্ছে আপনাদের কাছে যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, কারো কোনো ভাইয়া কোশ্চেন আছে আরেকটা কিনা? কোয়েশ্চেন। ফারহান ভাই। ভাইয়া আমরা একটা খুব স্ট্যান্ডার্ড একটা টেমপ্লেট দেখে থাকি, ওটা হচ্ছে হার্ভার্ডের যে সিঙ্গেল পেজের যে একটা রেজুমের স্যাম্পল, যেটার মধ্যে কোনো ছবি নেই, অ্যান্ড জাস্ট তার এক্সপিরিয়েন্স, প্রজেক্ট, তার অন্যান্য ক্রেডেনশিয়ালস, আর তার হচ্ছে একাডেমিক ক্রেডেনশিয়ালস ওইভাবে মেনশন করা, অ্যান্ড প্রজেক্টে কতগুলো লিঙ্ক দেওয়া, একটা খুব স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। ওইটা কি আমাদের ইন জেনারেল সবার জন্য এটা অ্যাপ্লিকেবল হবে, নাকি আমরা কয়েকজন যে মানে আমি যেরকম এটাও করেছি যে ইউরোপের যে আমাদের যে ইউরোপাস যে সিভিটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা অনেক ক্ষেত্রে অনেকে স্ট্যান্ডার্ড মনে করে থাকে। সো বুঝতে পারছি। আমরা কি মানে আপনার কোন সাজেশন থাকবে যে আমরা কি আচ্ছা হার্ভার্ডের যে ফরম্যাটটা আছে ওইটা দিব, নাকি আমাদের ইন জেনারেল একটা আচ্ছা, কাস্টমাইজড ফরম্যাট বানাবো? ওকে। সো ফার্স্টে যেটা বলা, সিভিতে হচ্ছে আপনার কোনো প্রকার হচ্ছে ছবি থাকবে না, একাডেমিক সিভিতে কোনো প্রকার ছবি থাকে না। তারপর হচ্ছে আমি যাব হচ্ছে হলো গিয়ে আপনার ঠিকানা থাকবে, মানে ফার্স্টের দিকে এই যে কারিকুলাম ভেটে অফ আপনার নাম, আপনার ঠিকানা, তারপর লিঙ্কডইনের লিঙ্ক থাকতে পারে, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো থাকবে। বুঝতে পারছি কিনা? সো এটা অনেকে সাইডে দিয়ে কিংবা হচ্ছে এক লাইনের মধ্যে ছোট ছোট করে দেয়। দেন আপনার আসবে আপনার সবচেয়ে স্ট্রং পার্ট। আপনার সবচেয়ে স্ট্রং পার্ট যদি মনে করেন যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেন, অবশ্যই রিলেটেড হইতে হবে, এটাই স্ট্রং পার্ট হিসেবে কাউন্ট হবে। আপনার যদি স্ট্রং পার্ট হয়, যদি মনে করেন হচ্ছে থিসিস, প্রজেক্ট, ওকে, সো ওইটা আপনি দেন সবার আগে। কিংবা আপনার স্ট্রং পার্ট যদি হয় যে সিজিপিএ আগে দেন, যেটা স্ট্রংগেস্ট পার্ট ওই পার্টটা সবার আগে থাকবে। সো ওই পার্টটা যত সুন্দর করে ফোকাস করা যায়। রিলেটিভলি কম কম যেগুলো হচ্ছে স্ট্রং, ওইগুলো হচ্ছে নিচের দিকে থাকতে থাকবে একটার পর একটা। সো আফটার দ্যাট আপনি চলে যাবেন হচ্ছে আপনার সফট স্কিল নিয়ে কথা বলবেন, তারপর হচ্ছে হার্ড স্কিল নিয়ে কথা বলবেন, কোন কোন সফটওয়্যারগুলো আপনি জানেন, তারপর আপনার রিসার্চ ইন্টারেস্ট কি কি আছে, তারপর আপনি কি কি কনফারেন্সে অ্যাটেন্ড করছেন, সো এই ব্যাপারগুলো বা ল্যাবে কি কি ব্যাপার নিয়ে কাজ করছেন, সো এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আপনি মেইনলি পরে দিয়ে শেষ করবেন। সো এই ব্যাপারগুলো ডিটেলে যদি যাই, তাহলে 2 পৃষ্ঠা বেশি সাধারণত থাকে না, যদি আপনার থিসিস বা প্রজেক্টের অ্যামাউন্ট যদি কম থাকে, কিংবা আপনি যদি কোনো কোর্স করে থাকেন, কিংবা আপনার যদি কোনো ধরনের ট্রেনিং থাকে, তো ওইগুলো আপনি হচ্ছে এখানে রাখবেন। অবশ্যই রিলেটেড, যদি রিলেটেড না হয়, যদি মানে রিলেটেড বলতে কি একদম কন্ট্রাডিক্টরি যাতে না হয়। বুঝতে পারছি কিনা? কন্ট্রাডিক্টরি হইলে হয় কি যে আপনার মোটিভেশনের একটা লেকিন দেখা যায়, সেটা একটু মাথায় রাখলেন। ওকে ফারহান ভাই। জি ভাইয়া। ওকে মুন্না ভাই আপনার। এখন আচ্ছা ফারহান ভাই, আরে বলেন বলেন। আরেকটা ছোট হুম, কোয়েশ্চেন ভাইয়া। যেরকম দেখা যায় যে আপনি যেরকম বললেন যে আমাদের সাথে রেলেভেন্ট থাকতে লাগবে, এরকম আমরা পিএইচডি তে অ্যাপ্লাই করবো, তাই না ভাইয়া? তো সেই হ্যাঁ। ক্ষেত্রে যেরকম আমার আমার থিসিস যেটা ছিল, আমার যেগুলোতে পেপার পাবলিকেশন ছিল, ওইটার সাথে মানে ক্লোজলি রিলেটেড বাট কমপ্লিটলি রিলেটেড এরকম এরকম পেপার কিন্তু আমার জাস্ট একটাই আছে, মানে হুম হুম, ফর মাশাআল্লাহ। এক্সাম্পল আমি হচ্ছে মেশিন লার্নিং বুঝতে এর পারছি। পার্সন, আমি আমি আচ্ছা, মেশিন লার্নিং নিয়ে কাজ হ্যাঁ হ্যাঁ করেছি। হ্যাঁ, হুম হুম হুম, অ্যান্ড যেটা দেখা যাচ্ছে যে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি আরেকটা লেভেলে বা আরেকটা সাবজেক্টে, মাল্টিমোডাল মেশিন লার্নিং এর উপর, কিন্তু হুম। আমার কিন্তু ওই অনুযায়ী পেপার বা পাবলিকেশন নেই। তো সেই ক্ষেত্রে আমি কানেক্ট করতে পারি কিভাবে, আচ্ছা, ওটা ওকে, যদি একটু বলতেন। বুঝতে পারছি। থ্যাংক ইউ, খুবই স্পেসিফিক কোশ্চেন ছিল, ধন্যবাদ এই কোশ্চেনগুলো করার জন্য। আচ্ছা, সো আমি মুন্না ভাই আপনার কাছে আমি আসতেছি, আমি অ্যান্সারটা দিয়ে নিই। সো আপনি হচ্ছে পাবলিকেশন আছে আন্ডার গ্রেড লেভেলে বা মাস্টার্স লেভেলে, ব্যাপারটা অসাধারণ, ব্যাপারটা নিয়ে কোনো ডাউট নেই। সো যে কোনো টপিকই যদি থাকে, আমি বলবো যদি ভালো কোনো জার্নালে হয় বা প্রিডিটরি জার্নাল ছাড়া যদি আপনার পাবলিকেশন থাকে, আপনি দেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি আন্ডার গ্রেডের একটা মানুষ, বা আপনি আন্ডার গ্রেডে পড়ছেন, আপনি থিসিস করার স্কোপ পাচ্ছেন, আপনি থিসিসটা করে ফেলছেন, বাট করার পরে দিয়ে আপনার কাছে মনে হয়েছে যে না, আমার মোটিভেশনটা অ্যাকচুয়ালি এই জায়গায় না। হ্যাঁ, আমি থিসিস করছি ঠিক আছে, বা একটা পাবলিকেশনে গিয়েছি ঠিক আছে, বাট আমার মোটিভেশনটা এই জায়গায়। তো এই কথাটা আপনি প্রকাশ করবেন হচ্ছে এসওপিতে। এসওপিতে একটা প্যারাগ্রাফই থাকবে যে আপনি কেন সুইচ করতেছেন, কেন আপনার কাছে মনে হলো যে এই যে স্পেসিফিক যেই টপিকে বা যে মেজরে আপনি মাস্টার্স অথবা পিএইচডি করবেন, এইটা আপনি চাচ্ছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার রিসার্চ পেপার বা রিসার্চ আর্টিকেল গুলো ছিল আরেকটা। বুঝতে পারছি, পাবলিকেশন ছিল আরেকটা। সো একটা প্যারাগ্রাফ থাকবে স্পেসিফিক্যালি যে এইটা আপনি হচ্ছে বোঝানোর চেষ্টা করবেন। ওকে, সো এসওপি দ্বারা ব্যাপারটা খুব সুন্দর করে হচ্ছে আপনি বোঝানোর চেষ্টা করলেন। বুঝতে পারছি। সো এইটা একটু হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর অবশ্যই অবশ্যই পাবলিকেশন ভালো জায়গায় হইলে, টপিক রিলেটেড হোক বা 20% মিলুক, আমি 80-90% যাবো না, 20% মিললেও হচ্ছে আপনি দেন। বুঝতে পারছি কিনা? ওকে ফ্রন্ট ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মোস্ট থ্যাংক ইউ সো ওয়েলকাম মাচ। ভাই।
আচ্ছা, সো আমরা এখানে স্লাইডগুলোর কোনো ধরনের স্ক্রিনশট নেওয়া লাগবে না। স্লাইডগুলো যা আছে অ্যাজ ইট ইজ আমি হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করব। আপনারা জাস্ট হচ্ছে এই ফর্মে ফিল আপ করে দেন। আগামীকাল বা পরশু দিনের ভিতরে হচ্ছে আমি আপনাকে এই স্লাইডটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। মানে আমাদের কাছে হচ্ছে ব্যাপার হচ্ছে আপনি ইনফরমেশন নিয়ে আপনি উপকৃত হন, অন্যদেরকে উপকার করেন, অন্যদেরকেও সাথে শেয়ার করেন, কোনো সমস্যা নাই। ওকে, সো এটা একটু মাথায় রাখেন। এখানে লিঙ্কটা দেয়া আছে, আপনি যদি দেখেন মেসেজে, চ্যাট বক্সে লিঙ্কটা দেয়া আছে। ওকে মুন্না ভাই, আপনি হাত তুলছিলেন আগে, একটু দেখেন আবার বলেন ভাই কোশ্চেনটা। মুন্না ভাই। জি ভাইয়া, আমার জি। কোশ্চেন হলো যে আমি ধরেন এই ফল 25-এ অ্যাপ্লাই করতে চাচ্ছি এখন। হুম এটার হুম তো হুম অ্যাপ্লিকেশন শুরু হবে সেপ্টেম্বর বা হুম অক্টোবরের হুম দিকে। এখন ওই সময় আমি এমএস এর থিসিস সেমিস্টারে থাকবো, মানে আমার এমএস হুম না শেষ না, হুম হুম, মানে শেষের পথে আর কি, থিসিস সেমিস্টারে থাকবো। তো জি এখন জি। আমি যখন প্রফেসরকে মেইল করব বা আমি আমার সিবিতে হুম। যখন সেন্ট্রালি যদি অ্যাপ্লাই করি, তো সেই ক্ষেত্রে কি আমি মাস্টার্সের কথা উল্লেখ করবো কিনা? আচ্ছা, সো মাস্টার্সের কথা আপনি যদি মনে করেন আপনি আবার একটা মাস্টার্স করতে যান, তখন আপনাকে স্পেসিফাই করতে হবে আপনি কেন হচ্ছে দুইটা মাস্টার্স করতেছেন। ওকে, আর আপনি যদি পিএইচডি তে যান তাহলে তো কথাই নেই ভাই, মাস্টার্স করছেন পিএইচডি করব। এখানে একটা জিনিস বলে রাখি, আউট অফ দ্য টপিক হবে না, যে আপনি যদি বিএস করে থাকেন, আপনার যদি পিএইচডি করার ইচ্ছা থাকে, আপনি অবশ্যই অবশ্যই হচ্ছে অনার্সের সার্টিফিকেট দিয়ে সরাসরি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই নিয়ে কোনো ধরনের ডাউট নাই। ওকে, ইউএসএ তে এই সুযোগ সুবিধাটা আছে। এবং আপনি যখন পিএইচডি করে বেরোবেন আপনার জন্য দুইটা সার্টিফিকেট থাকবে, একটা মাস্টার্সের, একটা পিএইচডি সার্টিফিকেট থাকবে। সো আমি যদি আমাকে আমার আমার আপনাদের কাছে হচ্ছে আমার অনুরোধ থাকবে বা উপদেশ থাকবে যে হচ্ছে আপনারা যদি কেউ পিএইচডি করতে চান, এন্ড কেন পিএইচডি করবো এটা হচ্ছে আমাদের গেস্ট উনি বলবে, ওনার মুখ থেকে আমরা শুনতে চাবো, বা আমিও অ্যাড করবো ইনশাল্লাহ। সো আপনি কেন পিএইচডি করতে চান যদি আপনি শিওর হন, তাহলে হচ্ছে আমি বলবো মাস্টার্সে না যে সরাসরি পিএইচডিতে যান। হ্যাঁ, এখানে আপনি মাস্টার্স করে আবার পিএইচডি যেতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি হচ্ছে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কড ভার্সিটি গুলোতে হচ্ছে আপনি পিএইচডি করতে চাচ্ছেন। যে আমি মাস্টার্স করলাম ধরেন 400 বা 600 র্যাঙ্কের ইউনিভার্সিটি গুলোতে, ওইখান থেকে একটা ভালো মাস্টার্স এর সিজিপিএ বা রিসার্চ নিয়ে আমি হচ্ছে এরপরে আইভি লিগ বা হচ্ছে টপ 50-র ভিতরে চলে গেলাম। বুঝতে পারছি কিনা? সো এইটা হচ্ছে হলো গিয়ে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে ওকে। আর এখানে একটু বলে রাখি, র্যাঙ্কের উপরের দিকে থাকলেই যে হচ্ছে অনেক ভালো রিসার্চ হয় আপনার ওই টপিকে মেজরে, এটার গ্যারান্টি দেওয়াটা খুবই টাফ। সো আপনি একটু চেষ্টা করবেন এই ক্ষেত্রে, আপনি যে মেজরে যেতে চাচ্ছেন ওই মেজরটা আপনার ওই পরবর্তীতে মানে আগামী 10 15 20 বছরে এটার কেরিয়ারটা বা ওই ফিল্ডে কেরিয়ারটা আপনার খুব বেশি পরিমাণে মানে বেশ ভালো হবে। সো ওই কেরিয়ারটা যদি ভালো হয় পরবর্তীতে, তাহলে ওই টপিকে যাওয়া ভালো, যদিও ভার্সিটিটা নিচের দিকে হইতে পারে র্যাঙ্কে, কিংবা প্রফেসরের ভ্যালু বা প্রফেসরের হচ্ছে একাডেমিয়াতে তার হচ্ছে রেপুটেশন অনেক ভালো, কিন্তু প্রফেসর অনেক মানে ভার্সিটিটা অনেক নিচের দিকে, ভার্সিটি র্যাঙ্কিংটা অনেক নিচের দিকে, ধরেন 1200 1400-র দিকে, বাট প্রফেসর র্যাঙ্কিং অনেক উপরে একাডেমিয়াতে ওই পার্টিকুলার মেজরে বা সাবজেক্টে। তার তার হচ্ছে যে কি বলবো ডেডিকেশন কিংবা হচ্ছে অ্যাচিভমেন্ট অনেক অসাধারণ। তো ওই জিনিসটা আপনি একটু পিক যদি করেন, তাহলে আমি বলবো যে পিএইচডি দিকে সরাসরি চলে যাওয়া ভালো, যদি আপনি পিএইচডি দিকে ফোকাস থাকেন। আর যদি কনফিউজ থাকেন আমি বলবো মাস্টার্সে চলে যান। ওকে। তার মানে আমি ভাইয়া আমার যদি হুম, এমএস কমপ্লিট নাও হয়, তো হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি এই অক্টোবর এই ফলে যদি অ্যাপ্লাই করি আমার পিএইচডির জন্য, তো হুম, আমি সেক্ষেত্রে আমার মাস্টার্সটা উল্লেখ করব, মানে তখন অবশ্যই করবেন, মাস্টার্স থিসিস অবশ্যই সেমিস্টারে বলবেন। থাকবো। হ্যাঁ, আপনি অবশ্যই বলবেন আমি মাস্টার্স করতেছি। আপনার মাস্টার্স শেষ হবে কি ভাই? মাস্টার্স শেষ হবে কবে একটু আমার বলেন। মাস্টার্স ভাইয়া এই 26শে ফেব্রুয়ারি বা মার্চে শেষ হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনি বলতেই পারবেন। তা আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনারা যদি ওই যে অক্টোবরের দিকে যদি অ্যাপ্লাই করেন, অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবর যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার মার্চে বা এপ্রিলের ফার্স্ট উইকের দিকে তারা হচ্ছে রেজাল্ট জানাবে। তো যদি রেজাল্ট জানায়, রেজাল্টের আগে যদি আপনার মাস্টার্স কমপ্লিট হয়ে যায়, তার মানে আপনি ইউসিস ঢুকতেছেন একটা মাস্টার সার্টিফিকেট নিয়ে। সো এটা আপনি অনায়াসে বলতে পারবেন, কোনো ধরনের কন্ট্রাডিকশন আমি দেখি না। সো আমি আলশেরের ভাইয়ের কাছে আসার আগে আমি রিজভি ভাইয়ের একটা ইনফরমেশন জানতে চাচ্ছি, যে আনপাবলিশড রিসার্চ পেপার আমরা কি সিভিতে অ্যাড করতে পারি কি বা বা করা যাবে কিনা। সো এখানে একটু বলে রাখি, আনপাবলিশড যেগুলা, ওগুলা হচ্ছে হলো গিয়ে আপনার যদি থিসিস সুপারভাইজার যদি অ্যালাউ করে অবশ্যই বলবেন। আর ব্র্যাকেটে লিখে রাখবেন আনপাবলিশড বা হচ্ছে অনগোয়িং। বুঝতে পারছি কিনা, রিসার্চ ওয়ার্কটা অনগোয়িং চলতেছে, এটা আপনি লিখে রাখতে পারেন। বাট অবশ্যই থিসিস সুপারভাইজারের অনুমতি নিয়ে নিন, কারণ পাবলিকেশন হওয়ার আগে কি নিয়ে কাজ করতেছেন এটা অনেকটাই হচ্ছে লুকায় রাখা লাগে। সো এটাই নিয়ম আমি যতটুকু জানি। সো এটা নিয়ে কথা বলাটাও আসে না, যে আপনি ওভারঅল বলতে পারেন আমি এই নিয়ে কাজ করতেছি, এই নিয়ে স্পেসিফিক কি নিয়ে কাজ করতেছি কিভাবে কাজ করতেছি এটা আসলে বলা ঠিক না বা বলাটা ইথিক্যাল না। বুঝতে পারছি কিনা? সো এটা খুবই
পার্সোনাল একটা ব্যাপার। সো একটু চেষ্টা করবেন যে যদি বলার ইচ্ছা থাকে অবশ্যই বলবেন, এবং বলার আগে থিসিস সুপারভাইজারের অনুমতিটা নিয়ে নিন, বা আপনার টিমের যারা আছে তাদের অনুমতি নিয়ে নিন। ওকে, উইথাউট ইট আমার মনে হয় না যে বলাটা ঠিক হবে। ওকে রিজভি ভাই, আচ্ছা, আমি ইসমাইল ভাইয়ের কোশ্চেনটা আমি বুঝতে পারিনি, জব রিলেটেড কোনো প্রবলেম হবে? মানে আমি এটার কোশ্চেনটা আর কি স্পেসিফিক হতে পারতেছি না। ইসমাইল ভাই আমাকে একটু কোশ্চেনটা একটু ডিটেলে বললে ভালো হয়। আচ্ছা, আপনি আল শাহের ভাই হাত তুলেছিলেন, একটু বলেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আহ, আসসালাম ভাইয়া। আচ্ছা, মোস্ট অফ দ্য ইউএস ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা দেখা যায় যে ডেডলাইন থাকে জেনারেলি ডিসেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখ। টপ টায়ার ইউনিভার্সিটি গুলো ডিসেম্বর 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। জি 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 জি। তো আইএলটিএস এর যে ভ্যালিডিটি সেটা কি, হুম সেটা নিয়ে একটু আমার কনফিউশন আছে, কারণ হচ্ছে আমার আইএলটিএস এর ভ্যালিডিটি শেষ হবে হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে। তো হুম। আমি যদি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে যদি অ্যাপ্লাই করে দিই বা নভেম্বরে অ্যাপ্লাই করি, সেটা কি তাহলে ভ্যালিড হবে কিনা এটা একটু জানাবেন, নাকি ওকে, আমাকে আইএলটিএস আবার রিটেক করতে হবে? আচ্ছা ঠিক আছে, আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন যদি ভ্যালিড থাকে ওইটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ অলরেডি ভ্যালিড আছে। সো অ্যাপ্লাই করে ফেলছেন, আফটার দ্যাট ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, সো ওইটা নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ আপনি অ্যাপ্লাই করে ফেলছেন, এরপরে তো ভ্যালিড নাই হইতে পারে, বুঝতে পারছি কিনা? আর তারপরেও যদি মনে করেন আপনার যে একটু কনফিউশন থাকতে পারে যে ভাই যদি ব্যাপারটা কিন্তু থেকে গেল না একটা, মানে আপনি বলতেছেন আপনি তো আর আপনাকে আমাকে রিক্রুট করতেছেন না, তাহলে আপনি বললে কতদূর হচ্ছে, তাহলে আমি বলবো হচ্ছে প্রোগ্রাম কোঅর্ডিনেটর যিনি আছেন তাকে স্পেসিফিক্যালি ইমেল করেন। সো আপনি চাইলে হচ্ছে, আমি এটাও জানি যে আমি এরকমও কেস আমার কাছে আসছে লাস্ট ইয়ারে, যে হচ্ছে আপনার আইএলটিএস স্কোরের ভ্যালিডিটি শেষ হয়েছে 2 মাস আগে, আপনি ইমার্জেন্সি অ্যাপ্লাই করতেছেন, তখন আপনি চাইলে হচ্ছে আহ, এইটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তখন হচ্ছে কন্ডিশন দিয়ে দিবে, আপনাকে হচ্ছে অ্যাডমিশন দিবে, বাট বলবে যে আপনার ভ্যালিড আইএলটিএস এর সার্টিফিকেট বা টিআরএফটা লাগবে, বা তাহলে হচ্ছে তাড়াতাড়ি ইমার্জেন্সি একটা আইএলটিএস দিয়ে আপনার স্কোরটা সাবমিট করে ফেলেন, বুঝতে পারছি কিনা? সো আপনারটা হয়ে যাওয়ার কথা, তারপরও কনফিউশন থাকলে প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে বলবেন। আর সেকেন্ড যেটা, যদি ইনভ্যালিডই থাকে তারপর অ্যাপ্লাই করতে পারার কথা, ওইখানেও প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে জানায় রাখলেন। আর তারা যখন অ্যাডমিশন ফার্স্টের ইনিশিয়াল পর্যায়ে যদি বলে যে আপনার অ্যাডমিশন হয়েছে, তখন আপনাকে অবশ্যই সাবমিশন করতে হবে ভ্যালিড আচ্ছা সহ। আচ্ছা। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হচ্ছে আগে প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে একটা মেল দিয়ে রাখলে ভালো হয়, তাই না? হ্যাঁ, আপনার যা ধরনের কিন্তু আছে আপনি হুম। স্পেসিফিক একদম আপনি গ্রিটিংস দিয়ে 1 2 3 করে স্পেসিফিক ভাবে বলে দিবেন। তারপর হচ্ছে আপনি সাবমিট করছেন, ধরেন এলওআর এর ব্যাপারে যদি আমি আসি, যে স্যার এলওআর দিয়েছে কি দিয়েছে না, স্যার বলছে দিছে, বাট আপনি তারপরও হচ্ছে তাকে একটু নক দিয়ে জেনে নেন যে এলওআর সাবমিট হয়েছে কিনা, বুঝতে পারছি আচ্ছা কিনা? আচ্ছা। যেমন জিআরই পরীক্ষার পরে দিয়েছে 4টা ভার্সিটিতে আপনার ফ্রিতে স্কোর পাঠানো যায়, অফিসিয়াল স্কোর। সো স্কোরটা তো পাঠাইলাম, তারা রিসিভ করছে কিনা, আমি না হয় পাঠাইলাম, আমার কাজ শেষ, হুম হুম তারা হুম। যদি রিসিভ না করে তো হলো না, বুঝতে জি, পারছি কিনা? সো ওইটাও আপনাকে এনশিওর করতে হবে, কিভাবে এনশিওর করবেন? ইমেল করেন। সেটা তো ওকে, প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে হ্যাঁ, মেল করে জিনিসটা জানতে হয় আর কি। জানতে হবে, জি ভাইয়া। জি জি। আচ্ছা, আফিফ, আরেকটা জিনিস হচ্ছে জি জি জি। প্রফেসরকে কখন থেকে, প্রফেসর অ্যাপ্রোচের এই প্রসেসটা কখন থেকে, কোন মান্থ থেকে স্টার্ট করলে বেটার? এখন থেকে যদি স্টার্ট করতে পারেন বেটার হয়, কোনো সমস্যা নেই, বুঝতে মানে পারছি ফল কিনা? 25 এর জন্য? হ্যাঁ, ফল 25 এর জন্য সে এখন দুইটা বলবে যে এখনো তো শুরু হয় নাই, তাহলে আপনি বলবেন যে হচ্ছে তাহলে আমি হচ্ছে ফল 25 কবে, আমি তাহলে আর পরে ইমেল করব, তাহলে ওই ইমেল বডিতেই হচ্ছে হলো আপনি পরবর্তীতে আবার একটা ইমেল করেন, বুঝতে পারছি কিনা? সে বলবে এটা আর্লি হয়ে গেছে, বাট আপনি আর্লি হয়ে গেলেও আপনি দিয়ে রাখলেন, পরে দিয়ে আপনি 2 মাস পরে তাকে ঠিকই পিক করে যখন আবার ইমেল করবেন বা 1 মাস পরে, তখন সে বুঝবে যে না ছেলেটা ডেডিকেটেড বা মেয়েটা ডেডিকেটেড, এই ব্যাপারটা সম্পর্কে একটু হলেও তার পজিটিভ একটা ধারণা আসবে, বুঝতে পারছি কিনা? জি, আলশারের বুঝতে ভাই, পারছি। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আফিফা আব্বুর একটা কোশ্চেন ছিল যে আপনার এমএস ডিগ্রি আছে, কোনো পাবলিকেশন নাই, কোনো সমস্যা নাই, আর আন্ডার গ্রেডে ডিসার্টেশন আছে, তো আপনি অবশ্যই পিএইচডি পারবেন এমএস ডিগ্রি না থাকলেও, আর এমএস ডিগ্রি যেহেতু আছে আরামসে আপনি হচ্ছে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে গেলে ভার্সিটিগুলো যখন সিলেক্ট করবেন, তখন একটু চেষ্টা করে দেখবেন যে হচ্ছে ওখানে কি সেন্ট্রালি অ্যাপ্লাই করে হচ্ছে আপনাকে পিএইচডির জন্য অফার করবে, নাকি হচ্ছে তারা আপনাকে হচ্ছে হলো কি প্রফেসর ম্যানেজ করে নিতে হবে আগে। সো যদি আগে প্রফেসর ম্যানেজ করা লাগে ইমেলের দিকে ফোকাস করেন, আর যদি সেন্ট্রালি করা লাগে তাহলে সেন্ট্রালি অ্যাপ্লাই করে ফেলেন। ওকে আফিফ আপু, অ্যান্সার পেয়েছেন কিনা একটু বলিয়েন। আচ্ছা, ডিরেক্ট পিএইচডি করলে লং টাইম স্টাডি পিরিয়ডে জব বা আর্নিং রিসোর্সে কোনো ডিফিকাল্টিস ফেস করবো কিনা? আমি এখন পর্যন্ত শুনি নাই ইসমাইল ভাই যে হচ্ছে পিএইচডি করতে গিয়ে টাকার অভাবে ফিরে আসছে এক বাঙালি, সো বা কোনো একটা মানুষ। সো আমার মনে হয় না পিএইচডি হচ্ছে উইদাউট ফান্ডে কেউ যায় না, সো ফান্ডিং নিয়েই যায়। আর আমরা যেহেতু বাংলাদেশ থেকে যাচ্ছি, যে ফান্ডিং ক্যাপাবিলিটি থাকে মাসে বছরে 3 মাসে যে ছুটি থাকে, আপনি যদি মোটামুটি বেশ ভালো লেভেলে হার্ডওয়ার্ক করতে পারেন, আমার মনে হয় না যে হচ্ছে ফান্ডিং নিয়ে বা আর্নিং ব্যাপার নিয়ে প্রবলেম হয়। এবং এখন যেহেতু জুম কিংবা বিভিন্ন অনলাইনের স্কোপ আছে,
তো আপনি বাংলাদেশে থেকে বা পৃথিবীর যে কোনো দেশে থেকে আপনি যে কোনো কিছু আর্নিং করতে পারবেন। ধরেন আপনি ধরেন ভালো আইএলটিএস পড়াইতে পারেন, কিংবা আপনি হচ্ছে ভালো জিআরই ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতে পারেন অনলাইনে। তো আপনি এইভাবে বিভিন্ন ওয়েও আপনি চাইলে আর্ন করতে পারেন আপনার যদি সময়টা ইউজ করে। সো আমার মনে হয় না যে আর্নিং নিয়ে কোনো প্রবলেম হবে। ওকে, হুমায়ুন ভাই সুন্দর একটা কোশ্চেন করেছেন। মোস্ট ওয়েলকাম আফিফ আপু। আহ আহ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো কিভাবে এসওপি তে এড করব? সো এখানে খুবই সুন্দর করে আপনি এড করবেন যে হচ্ছে আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি আপনি টিউশনি করায় থাকেন, ওইটা বলবেন 1 to 1 আপনি হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি পড়াইছেন, কিংবা হচ্ছে আপনি ইংলিশ পড়াইছেন, এই ব্যাপারটা বলবেন। তাতে করে আপনি এটাও বলবেন যে আমি যেহেতু পড়াইছি, আমি তো কোচিং এ ক্লাস নিছি, বা আমি বিভিন্ন জায়গায় ক্লাস নেওয়া হয়েছে আমার, সেহেতু আপনি হচ্ছে টি এর ব্যাপারটা আপনি খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। আপনি যে কোনো কমপ্লেক্স আইডিয়াকে সিম্পল ভাবে মানুষকে বুঝাতে পারেন। সো এই ক্যাপাবিলিটি আপনার আছে। সো এই ব্যাপারগুলো আপনি একটু বলার চেষ্টা করলেন, বুঝতে পারছি কিনা? আর ওই যে প্রেজেন্টেশন দেওয়ার ক্যাপাবিলিটি আছে, তার মানে আপনার ওই যে সবার সামনে দাঁড়ায় কথা বলার ব্যাপারটা আপনার জন্য খুব ইজি। সো আপনি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে যদি আপনি স্কোপ পান, আপনি খুব সহজেই আরামসে হচ্ছে আপনি আপনার কাজটা করে ফেলতে পারবেন। সো এইভাবে আপনি চাইলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলতে পারেন। তারপর আপনি যদি মনে করেন আপনার ফুটবল টিমের, ভার্সিটির ফুটবল টিমের আপনি ক্যাপ্টেন ধরেন, আপনি তার মানে হচ্ছে আপনি একটা টিম লিড করতে পারেন, বুঝতে পারছি কিনা? কিংবা আপনি যখন হচ্ছিল গিয়ে একটা টিমের আপনি অংশ ছিলেন, তার মানে আপনি টিম প্লেয়ার হিসেবে আপনার অনেক ভালো। যে আপনি যদি একটা টিম প্লেয়ার মানে কি 10 জনের একটা টিমে, আপনি জানেন যে আপনার কি রোল প্লে করতে হবে, আপনি এখানে নেগেটিভিটি না ছড়ায় কিংবা হচ্ছে কোনো প্রকার ডিস্টারবেন্স না করে আপনি একটা টিম কিভাবে সুন্দর করে কাজ করতে পারে এই ব্যাপারটা ঠিকঠাক মতো বুঝতে পারেন, এবং এটা আপনি ইমপ্লিমেন্টও করছেন। সো আপনি এজ এ টিম প্লেয়ারও ভালো, টিম লিডার হিসেবে ভালো, আপনি প্রেজেন্টও করতে পারেন বেশ ভালো। সো এই ব্যাপারগুলা অসাধারণ, এই ব্যাপারগুলো নিয়ে আপনি বলতে পারেন একটা পার্টিকুলার প্যারাগ্রাফে। ওকে, আচ্ছা, আমি রিজভি ভাইয়ের কোশ্চেনে আসার আগে আমি মুন্না ভাইয়ের হাত তোলার ব্যাপারটা আগে দেখছি। মুন্না ভাই, আমাদের আজকের হ্যাঁ, গেস্ট বসে আছেন, আমি আমি গেস্টের কাছে সরাসরি চলে যাবো একটু পরে। রাহাত ভাই আমি আসতেছি। মুন্না ভাই। ওকে ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে আমি ধরেন যে একসময় টিউশনি করাইছি, আবার হুম হুম। ধরেন এখন আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিছু মাশাল্লাহ, আর এক্সপিরিয়েন্স হিসেবে আছেন। আছে। জি। তো হ্যাঁ, তো এখন ভাইয়া আমার ভাইয়া কোনটাতে ফোকাস করা উচিত, মানে টিএ তে নাকি আরাটে নাকি দুইটাতে আমার সমভাবে বলা আপনি উচিত? বলবেন দুইটাতে আমি হচ্ছে স্কোপ আছে, বাট আমার পার্সোনাল ইচ্ছে হচ্ছে এটা, বুঝতে পারছি কিনা? সো আপনি এটা ভার্সিটির ফান্ডিং অপরচুনিটি হিসাবে দেখবেন। তার হচ্ছে হলো গিয়ে আপনার টি এর জন্য আরেকটাই ছোট্ট একটা এলিমেন্টস লাগে, স্পিকিং এ মিনিমাম 7 লাগে। কিছু ভার্সিটিতে, এই আমি ইউনিভার্সিটি অফ জর্জিয়ার কথা জানি, 8 লাগে। সো 8 দিয়ে যদি স্পিকিং এ আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনি মোটামুটি কিছু না পাইলেও টিএ পাবেন, বুঝতে পারছি কিনা? টিএ আবার একটু টাকা পয়সা একটু কম, কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি। আর এমনি জেনারেলি আর এর তুলনায় টি এর টাকা পয়সা একটু কম, বুঝতে পারছি কিনা? সো আপনি দেখবেন জি ভাইয়া, ঠিক ওকে। পার্টিকুলার ওই ডিপার্টমেন্টে বা ওই ভার্সিটিতে এখন কি টিএ লাগতেছে না আরে লাগতেছে। আর আমার যে আইএলটিএস এর স্পিকিং স্কোর বা টোফেলের আমার যে স্পিকিং ব্যান্ডের স্কোর, সবকিছু মিলায় আপনি ডিসাইড করবেন ঠিক ওই পার্টিকুলার মেজরে আমি কি টি এর জন্য ফোকাস করে বলবো নাকি আর এর জন্য ফোকাস করে বলবো। আর এই সমস্যাটা মধুর সমস্যা মুন্না ভাই, এই সমস্যা থাকা ভালো। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম স্পন্দন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন কি অবস্থা আপনার? আমি এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আমি হচ্ছে ফল 25 এর জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো ইনশাল্লাহ, এই হ্যাঁ। জুনে জুনে হচ্ছে আমি আইএলটিএস দিব। তো হুম আর জিআরই দেওয়ার প্ল্যান হচ্ছে সেপ্টেম্বর বা এই সময়ের দিকে আর কি। হুম। তো হুম আমি যদি এখন মানে ফল 25 এর জন্য মেইল করতে চাই হুম। প্রফেসরদেরকে, আমার কি জিআরই স্কোর সহ কিচ্ছু লাগবে মেইল না, করাটা কিচ্ছু লাগবে ঠিক? না। আচ্ছা প্রফেসর কোনো কিছু মানে ব্যাপারই না। প্রফেসরকে আপনি ইমেল করবেন হচ্ছে তার থিসিস পেপারের এই জায়গাটা ভালো লাগছে, বা তার এই থিসিস পেপারটা আপনি পড়ছেন, এই ব্যাপারটা নিয়ে এই জায়গায় কথা হয়েছে বা এই কাজগুলো হয়েছে বা এটার রেজাল্টটা আসছে, এই ব্যাপারটা আপনার তার পছন্দ হয়েছে, এবং আপনিও চান এটা নিয়ে কাজ করতে, এবং আপনি যে আগে পড়াশোনা করে আসছেন বা আগে কাজ করে আসছেন, এটার সাথে যে তার এই যে রিসার্চ পেপারটার যে একটা যোগসূত্র আছে, এবং এখান থেকে যে আপনার ইন্টারেস্টটা তৈরি হয়েছে, এই ব্যাপারটা আপনি প্রকাশ করার চেষ্টা করেন থিসিসে, বুঝতে পারছি আর কিনা? ভাই তারপর, এমনিতে হ্যাঁ, বলেন। জি, তারপরও যদি আপনার সে যদি বলে যে তুমি কি তোমার তো আইএলটিএস স্কোর নাই, জিআরই স্কোর নাই, হ্যাঁ বলেন যে আমি দিয়ে দিচ্ছি, আমি এসে প্রিপারেশনে নিচ্ছি, আমি রিসেন্টলি দিয়ে দিব। বাট জুনে আপনি যদি আইএলটিএস দেন, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, মানে আপনি জুলাই আগস্ট সেপ্টেম্বর প্রায় 2.5-3 মাস নেবেন। সো একটু চেষ্টা করেন একটু আর্লি যদি দেয়া পসিবল হয়, বা ওই সময় অ্যাটলিস্ট দিয়েন, আর পিছায়েন না। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে। ওকে। ভাইয়া আরেকটা কোয়েশ্চেন, যদি আমি সেপ্টেম্বরেই হচ্ছে জিআরই দেওয়ার পরও মেইল হুম করি, হুম। তাহলে কি বেশি দেরি হয়ে যাবে ফল 25 এর জন্য, মানে ওইটা পেতে? দেরি হওয়ার কিছু নাই, বাট অ্যাজ আর্লি এজ পসিবল শুরু করে ফেলাটা বেটার।
যত আগে শুরু করবেন তত আগে পাবেন। সো এখানে একটু বলে রাখি, যারা আগে অ্যাপ্লাই করে তাদেরকে আগে গুরুত্ব দেওয়া হয়, ধরা হয় যে তাদের মোটিভেশন বেশি, তারা ইন্টারেস্টেড বেশি। বুঝতে পারছেন? কারণ তারা অনেক আগে থেকে প্ল্যান করা এবং তারা অনেক আগে থেকে রিসার্চ করে নামছে। সো আগের দিন মানে ডেডলাইনের আগের দিন অ্যাপ্লাই করতেছে বা ডেডলাইনের দিন অ্যাপ্লাই করতেছে, তার মানে সে স্কোপ পাইলো, অ্যাপ্লাই করে ফেললো, ব্যাপারটা হচ্ছে এরকম বোঝায় আর কি। বুঝতে পারছি কিনা? আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে হচ্ছে মূলত ফান্ডিং এর ব্যাপারটা মেনটেন হয়। সো আপনি আগের দিন বা যেদিন ডেডলাইন ওই দিনে অ্যাপ্লাই করতে পারেন, বাট ফান্ডিং এর অপরচুনিটিটা অনেক অনেক কমে যাবে। বুঝতে পারছি কিনা? আর এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে ডেডলাইনের ব্যাপারটা, প্রায়োরিটি ডেডলাইনের দিকে ফোকাস দিয়েন। প্রায়োরিটি ডেডলাইন বলতে ফান্ডিং সহ স্কোপটা, অ্যাডমিশনের ব্যাপারটা আসে আর কি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আমি লাস্টের দিকে কোশ্চেন অ্যান্সারে যাব। আমি আপাতত আহ রিজভি ভাই আর হচ্ছে ফারহান ভাই আপনাদের অ্যান্সারটা একটু পরে নিচ্ছি, আর হুমায়ুন ভাইয়ের। আমি হচ্ছে আমাদের যে আজকের গেস্ট রাহাত ভাই আছেন কিনা? ভাই শোনা যাচ্ছে আমার কথা? জি, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। ভিডিওটা অন করা যাবে কিনা? উম, মাশাল্লাহ, এই তো। আসসালামু আলাইকুম ভাই, রাহাত ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন অনেকদিন আহ, পর? আলহামদুলিল্লাহ। আপনার আমি হচ্ছে আপনার কথা মানে আপনার ব্যাপারটা একটু ওই যে আপনাদের ফ্রেন্ডরা একসাথে এসে ক্লাস করতেন, তা আপনার আমি খুঁজতাম বা আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ডদের খুঁজতাম, ফ্রেন্ডদের মাধ্যমে আপনারে খুঁজতাম। তো ব্যাপারটা আমার ভালো লাগতো। তো আপনাদের একটা ব্যাচ পাইছি, তো তো আমার কাছে ভালো লাগছে। তো আমি একটু পরিচয় দিয়ে দিই আপনার। তো আপনিও আপনার পরিচয় দিয়েন, বাট আমি একটু বলে নিই। সেটা হচ্ছে আমি আমার জিআরই ইনস্ট্রাকশনের যে আমার প্রফেশনে আছি, এখানে প্রায় আমি 2.5 বছর ধরে আছি বা 2.5 বছর বেশি। তো ওইখানে আমার রাহাত ভাইকে আমি পাই আমার একটা ব্যাচের স্টুডেন্ট হিসেবে, এবং উনি এমআইএসটি তে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং হচ্ছে বিএসসি করছেন, ঠিক না? আমি যদি ভুল না করি। জি হ্যাঁ, ভাই। আমার মাথায় আছে। সো ওনাদের এক ব্যাচে প্রায় 6 জন না 7 জন একসাথে মনে হয় জয়েন করছিলেন। ভাই অন্য ব্যাচে চলে গেছিলেন পরে দিয়ে, আপনার আপনার ফ্রেন্ডরা আগে ভর্তি হয়েছিল। আমার friend হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাচে 5টা ছিল, ফ্রেন্ড। আমি হ্যাঁ, সেক্লুডেড ছিলাম আরেকটা ব্যাচে। আরেকটা ব্যাচের সেক্রেটারি ছিলেন আপনারা। হ্যাঁ, আপনারা আলাদা আলাদা ছিলেন বলছিলেন। সো ভাইকে আমি ওইখান থেকেই চিনি, ভাইয়ের সাথে আমার কন্ট্যাক্ট ওইখান থেকেই থাকে। পরে দিয়ে হচ্ছে ভাইয়ের সময় পায় ফান্ড, ওই দিনে আমাকে ফোন দিচ্ছে। আমি এটা নিয়ে বেশি খুশি হয়েছি সত্যি কথা বলতে, যে একটা ভালো খবর আপনি আমার সাথে শেয়ার করছেন। আর ভালো খবর সবার জন্যই ভালো, সত্যি কথা বলতে। আর আজকে এত কষ্ট করে আপনার এখানে সকাল আমার মনে হয় 7:30 বা 8টা বাজে, মনে হয় বা 8:30। তো রাতের বেলা না না ঘুমাইছেন না, অনেক দেরি করে। 11টা বাজে এখন। আচ্ছা, এখন 11টা বাজে। আচ্ছা আচ্ছা। তো এখন মোটামুটি আমি বলবো যে আপনি ফ্রি আছেন। তো বলেন কেমন চলতেছে আর কি অবস্থা? ও, আমি আমি তার আগে আরেকটু করে বলি, আমার যে 5 জন ফ্রেন্ড ছিল, তা আমরা তো 3 জন আসছি স্প্রিং এ, বাকি 3 জনেরও ভিসা হয়ে গেছে গত মাশাআল্লাহ, পরশুদিন। হ্যাঁ। ফুয়াদ ভাই রয়েছে আমি মোটামুটি দেখছি, হ্যাঁ। সবাই সেট। হ্যাঁ, ফুয়াদের হয়েছে, মাশাআল্লাহ, ইয়াসপের হয়েছে, আদিবারও হয়েছে। মাশাআল্লাহ। তো আদিবাবু একটু ফ্রাস্ট্রেশনে এই আর ছিলেন, কি। আমি আদিবাবুরে দেখতেছিলাম, আবার একটু কষ্ট হ্যাঁ, পাইছিলেন। কিন্তু দিন শেষে হয়ে গেছে, আমি খুশি হয়েছি। হ্যাঁ, মাশাআল্লাহ। খুবই ভালো ইউনিভার্সিটিতে হয়েছে, হ্যাঁ। তো আচ্ছা, আর কি, বাহ। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি হচ্ছে রাহাত। আহ, আমি আমার আন্ডারগ্র্যাড কমপ্লিট করলাম হচ্ছে 2023 সালে এমআইএসটি থেকে, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং। আর আমার এইচএসসি হচ্ছে 2018। আর তারপর গ্রাজুয়েশন ছিল হচ্ছে আমার 23 এপ্রিলে। আমি মেতে শুরু করছিলাম। হুম। মে, হ্যাঁ না হ্যাঁ, হ্যাঁ মেয়ের দিকে মনে হয় শুরু করছিলাম। হ্যাঁ, আহ, হ্যাঁ হ্যাঁ, আমরা আপনারা ক্লাস জাস্ট মনে হয়, বের হ্যাঁ। হয়েই ঢুকে গেছিলেন, আমার একটু খেয়াল আছে। আপনি হয়তো একটু পরে জয়েন করছেন, আপনার ফ্রেন্ডরা জাস্ট বের হয়ে জয়েন করছে। হ্যাঁ, ওরা ওরা অনেক অ্যাডভান্স, ওরা আমার আগে ঢুকছিল। তারপর হচ্ছে কি আমি মনে হয় মেয়ের দিকে শুরু করছিলাম। তো আমি মেয়ের দিকে যখন শুরু করছিলাম তখন আহ, আমি তো প্ল্যান করছিলাম, মানে আমরা সবাই প্ল্যান করছিলাম যে অ্যাকচুয়ালি আমরা ফলের দিকে অ্যাপ্লাই করবো। টার্গেট ছিল সবারই হচ্ছে fall 24। তো আমি ছিলাম আবার আমার ফ্রেন্ডদের মধ্যে একটু গাধা প্রকৃতির, আমার রেজাল্ট কম ছিল তুলনামূলক। পর আমি চিন্তা করলাম আমার তো আসলে হারানোর কিছু নাই, অ্যাপ্লাই করে দেখি, মানে মেইল টেল করি। আমার হাতে তখন আসলে ট্রান্সক্রিপ্টও ছিল না, বিকজ আমার ট্রান্সক্রিপ্ট তখনো রেডি হয় না আর কি, মাত্র থিসিস ডিফেন্স দিছিলাম তখন। তো ট্রান্সক্রিপ্টও ছিল না। তারপর আমি আইএলটিএসও দেই নাই, মাত্র হচ্ছে জিআরইর রেজিস্ট্রেশন করছি, তারপর হচ্ছে কোচিং এ ভর্তি হয়েছিলাম। তো ওই টাইম থেকে আমি মেইল করা শুরু করছিলাম। তো প্রায় সময় হচ্ছে দেখতাম লিঙ্কডইনে বা নেক্সট পিওস এর মধ্যে হচ্ছে অনেক পোস্ট টোস্ট আসতো যে অমুক প্রফেসর নিচ্ছে,
তো কেউ যদি ইন্টারেস্টেড থাকে তাহলে ইমেল করতে পারে। তো একদিন হুট করে মনে হয় আমি লিঙ্কডইনে খুঁজে পাইছিলাম আমার প্রফেসরকে, আমার কারেন্ট প্রফেসরকে, যে এরকম একটা পোস্ট আসছে যে পিএইচডি স্টুডেন্ট নিবে, বাট মাস্টার্স থাকা লাগবে, সিজিপিএ মানে 3.5 থাকা লাগবে, তারপর হচ্ছে পাবলিকেশন থাকা লাগবে। এগুলোর কিচ্ছু ছিল না আমার কাছে, নট ইভেন বিএসসি এর সার্টিফিকেটও। তো ওই টাইমে হচ্ছে আমার মনে হয় একটা সিভি রেডি করা ছিল। আর হচ্ছে আমার ও অ্যাকচুয়ালি উনি চাইছিলেন পাবলিকেশন না, উনি চাইছিলেন হচ্ছে স্যাম্পল সাইন্টিফিক রাইটিং। সাইন্টিফিক রাইটিং এর একটা স্যাম্পল, এটা আপনার কনফারেন্স পেপার হইতে পারে বা পাবলিশ জার্নাল পেপার হইতে পারে, বাট এট দ্যাট টাইম আমার কিছুই ছিল না। তো আমি ভাবলাম পরবর্তীতে আমার তো একটা থিসিস বুকলেট আছে, কিছুদিন আগে যে থিসিস দিলাম, তো ওইটার অনলাইন ফর্মটা, ডিজিটাল ফর্মটা হচ্ছে কি ইমেলের মধ্যে অ্যাটাচ করে দিছি। উনি উনি চাইছিল অ্যাকচুয়ালি মাস্টার্স, তারপর আরো হাবিজাবি অনেক রিকোয়ারমেন্ট ছিল। তো আমি ভাবলাম যে আমার এগুলো তো কিছুই নাই, বাট ইমেল করতে তো ক্ষতি নেই। তো আমি ইমেল করলাম, একটা সুন্দর করে ইমেল করার পর অ্যাটাচ করলাম সিভি, তারপর আমার থিসিসের পিডিএফটা অ্যাটাচ করলাম, তারপর সেন্ড করে দিলাম। তোর মনে হয় 1 মাস পর আমি রিপ্লাইটা পাইছি, আমার মনে আছে এখনো। কোরবানি ঈদের বন্ধ শেষ, আমি হচ্ছে গিয়ে, আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, তো আমার স্কুল কলেজ সবই চট্টগ্রাম ছিল, আন্ডারগ্রেড ছিল ঢাকাতে। আর আন্ডারগ্রেড শেষে আমি বাকি সময়টুকু ঢাকাতে ছিলাম আর কি। আমার কাছে মনে হচ্ছে ঢাকায় থাকাটা আমার জন্য ভালো হবে, কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট পাবো। তো আমি চিটাগাং হচ্ছে কোরবানির ঈদ কাটায় ঢাকা ব্যাক করতেছি, যেদিন ব্যাক করতেছি বাস, ওই দিন আমার প্রফেসর আমাকে মেল ব্যাক করছে। তখন ছিল মনে হয় জুলাই, জুলাইয়ের 22 তারিখ কি 19 তারিখ। তো আমাকে বলছে যে একটা মিটিং কি করা সম্ভব কিনা, আমি তোমার প্রোফাইল দেখছি, একটা মিটিং কল করা যায়। পরে মনে হয় 4 দিন সময় নিছি আমি, 4 দিন সময় নিয়ে আমার প্রফেসর আবার বলছিলেন যে একটা পিপিটি রেডি করতে, একটা প্রেজেন্টেশন দিতে। তো আমি প্রেজেন্টেশন রেডি করলাম, 22 তারিখ বা 24 তারিখের দিকে ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দেওয়ার পর আমার প্রফেসর বলতেছিলেন যে আমি 1 মাস পরে তোমাকে জানাবো, আর ইন দ্য মিন টাইম বেশ অনেকজনের আর কি। তো আমি তখন জানতাম না আমার প্রফেসর প্রেগনেন্ট। তারপর হচ্ছে গিয়ে 1 মাস হয়ে গেছে, আমাকে কেউ কিছু জানায় না, প্রফেসর কিছু বলেনি। আমি অবশ্য গ্র্যাড কোকে মনে মেল করছিলাম, তো দেখি কোনো রেসপন্স আসে না। পরে হচ্ছে আমি আমার ল্যাবমেটদের, এখন কারেন্ট যে ল্যাবমেটরা আছে ওদেরকে রিচ করার ট্রাই করছি, দেখি ওদেরকেও খুঁজে পাই না। পরে অনেক কষ্টে লিঙ্কডইন একজনকে খুঁজে পাইছি, মানে আমার ল্যাবমেটের আইডি পাইছি। তারপর লিঙ্কডইনে মেসেজ পাঠাইছি, তার মনে হয় 2 সপ্তাহ পর আমাকে রিপ্লাই দিছে আমার ল্যাবমেট। তারপর তখন আমি জানতে পারছি আমার প্রফেসর হচ্ছে প্রেগনেন্ট, এবং আহ, তখনই মনে হয় ওনার ডেলিভারির ডেট ছিল 1 মাস পরে। তো 1 মাস হয়ে গেছে, কোনো রেসপন্স নাই, 1.5 মাসের মতো মনে হয় হয়ে গেছে, তখনও কোনো রেসপন্স নাই। পরে হচ্ছে আবার মেল করলাম প্রফেসরকে, মেল করার পর আমাকে রিপ্লাই দিল আর কি, যে ঠিক আছে। ওই দিন সোমবার ছিল, আমাকে বলতেছে আমি বুধবারে তোমাকে জানাবো। তারপর বুধবার আমাকে বললো যে হ্যাঁ তোমাকে মনে হচ্ছে আমার ল্যাবের জন্য আমাদের ল্যাবের জন্য একটা ফিট ক্যান্ডিডেট, তো তুমি হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করে ফেলো। তখন ছিল হচ্ছে আপনার কোন মাস যেন, আম, আগস্টের দিকে, আগস্টের 26, আহ 26 তারিখ মনে হয়, আগস্টের এরকম একটা সময় ছিল, সরি সেপ্টেম্বরের দিকে মনে হয়, আগস্টের 29 তারিখ। হুম। তো আমার প্রায়োরিটি ডেডলাইন ছিল হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখ মনে হয়। তো আহ, যেই দিন আমার আমি হচ্ছে গিয়ে জানতে পারছি আমার প্রফেসরের কাছ থেকে আমাকে নিবে, ঠিক তার পরের দিনে মানে আমার জিআরই পরীক্ষা ছিল। হ্যাঁ, পরের দিনই ছিল। আপনি আমাকে তার ফোন পরের দিয়ে, দিনে জিআর, হ্যাঁ, ফোন দিয়ে বলছিলেন ভাই আমি কি জিআরই দিব। তো আহ তো আমি জিআরইটা দিলাম। জিআরই দেওয়ার মনে হয় 2 দিন পর, মানে আমি ইমিডিয়েটলি, আমার প্রফেসর যেদিন আমাকে রিচ করছে যে তোমাকে আমি নিব, ওই দিনই আমি আইএলটিএস এর রেজিস্ট্রেশন করছি, ইভেন তো আমার জিআরই খুবই ক্লোজ ছিল আর কি। তো আইএলটিএস এর রেজিস্ট্রেশন করছি, লাকিলি আমি 2 দিনের মধ্যে টেক পেয়ে গেছি, ওয়াইরাজ আমার কোনো প্ল্যান ছিল না আইএলটিএস দেওয়ার। মানে একদম প্রিপারেশন লেস ওয়েতে গেছি আমি আইএলটিএস পরীক্ষা দিতে। তারপর আমি আইএলটিএস দিলাম। ও, বিফোর আইএলটিএস আমি হচ্ছে কি মানে 2টা মক টেস্ট দিছিলাম, যেগুলো রেজাল্ট আমি পাই নাই। আমার আইএলটিএস এর রেজাল্ট, আইএলটিএস পরীক্ষা দেওয়ার পর গুলো রেজাল্ট আসছে আমার। তো 2 দিনের শর্ট নোটিস আমি আইএলটিএস দিলাম, তারপর আমি ট্রান্সক্রিপ্ট তুললাম, তারপর আমি হচ্ছে আম, এরপর এসওপি, এলওআর এগুলো সব রেডি করলাম। এই তো এগুলো রেডি রেডি করে আমার প্রায়োরিটি ডেডলাইন ছিল সেপ্টেম্বরের 15 তারিখ। কেউ একজন জিজ্ঞেস করছে প্রায়োরিটি ডেডলাইন কি, আমাদের হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য প্রায়োরিটি ডেডলাইন হচ্ছে গিয়ে স্ট্রিক্ট ডেডলাইন, যেটা এক্সিট করা যায় না। ওইটা এক্সিট করে যারা অ্যাপ্লাই করে ওদেরকে হচ্ছে কনসিডার করা হয়
কি বলে ইউএস এর লোকাল স্টুডেন্ট হিসেবে, বাট আমরা তো ইউএস এর লোকাল স্টুডেন্ট না, আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো আমাদেরকে স্ট্রিক্টলি এটা মেনে চলতে হয় আর কি। তো আমার প্রায়োরিটি ডেডলাইন ছিল সেপ্টেম্বরের 15 তারিখ। আমি সব ফুল প্যাকেজ অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারছি সেপ্টেম্বরের 14 তারিখ, বিকজ আমার আইএলটিএস রেজাল্টটা একদিন ডিলে হয়ে গেছিল। 13 দিনের জায়গায় 14 দিনের দিন আমার রেজাল্ট দিছে। তারপরে এই তো অ্যাপ্লাই করলাম। আম, এর ঠিক 10 দিন কি 12 দিন পর আমার প্রফেসর আমাকে রিচ করছে আর কি, যে হ্যাঁ তোমার অ্যাপ্লিকেশন পাইছি। তো আম, আমি এটা আজকে রেকমেন্ড করে দিছি, তো খুবই তাড়াতাড়ি হচ্ছে তুমি জানতে পারবা ডিপার্টমেন্ট থেকে। তারপর মনে হয় এক সপ্তাহ না, আমার প্রফেসর আমাকে ইমেল দেওয়ার 2 দিন পরে হচ্ছে গ্র্যাডকো আমাকে অফার লেটার পাঠাইছিল আর কি। মাশাল্লাহ, এই তো, এই হচ্ছে মাশাল্লাহ। সোফার। থ্যাংক ইউ। ব্যাপারটা আসলে খুবই স্বপ্নের মতো। সে হচ্ছে আপনি মানে খেয়াল করে যদি দেখেন যে হচ্ছে আপনি মেলের দিকে ফোকাসটা বেশি ছিল, আমি যদি ভুল না করি ইমেলের ব্যাপারটার হুম দিকে হুম। ফোকাস করছিলেন। এবং আপনি ব্যাপারটা হচ্ছে আমি একটু ট্রাই করে দেখি কি হয়, হারানোর তো কিছু নেই। এই যে এই ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। আর আরেকটা ধন্যবাদ যে হচ্ছে প্রায়োরিটি ডেডলাইন নিয়ে আপনি ব্যাপারটা ক্লিয়ার করছেন। এখানে আমি আমাকে যদি বলেন যে এই মাস্টার্স অথবা পিএইচডি, আপনি তো পিএইচডি তে গেলেন, তো আপনি কেন অনার্স থেকে সরাসরি পিএইচডি তে গেলেন? মানে এটার পিছনে আপনার মোটিভেশন কি ছিল? কিংবা যারা পিএইচডি তে যেতে চায় তাদের কোন ব্যাপারটার উপরে ফোকাস রাখলে তারা পিএইচডি তে যেতে পারবে, এটা আর কি পারফেক্টলি ফার্ম একটা ডিসিশন নিতে পারবে? আচ্ছা, ইউএসএ তে হচ্ছে পিএইচডি ফান্ড পাওয়া যতটা ইজি, মাস্টার্স এর ফান্ড পাওয়া ততটাই কঠিন, মানে ফুললি ফান্ডেড যেই ব্যাপারটা আছে। আর পিএইচডি ফান্ড পেলে হচ্ছে আহ, তার আগে আরেকটা জিনিস বলে, যারা হচ্ছে মাস্টার্স ফান্ড পায় না অবশ্যই তাদের হচ্ছে সেলফ ফান্ডে মাস্টার্স করা লাগে। আর ইউএস এম্বাসিতে তো আমি দেখলাম আর কি, আমার সমসাময়িক যারা মাস্টার্স এর সেলফ ফান্ড নিয়ে গেছিল মেজরিটি হচ্ছে, মানে এটা হয়তো ওই দিনের কেস ছিল, রিজেক্টেড হয়েছিল আর কি, বাট যারা ফুললি ফান্ডেড তাদের ওরকম কোনো ঝামেলা হয় না। আর আমার যে প্রোগ্রাম, আমি যে পিএইচডি প্রোগ্রামে আসছি, বিএসসি ফর ডিরেক্ট পিএইচডি প্রোগ্রামে, তো আমার একটু কোর্স ওয়ার্ক বেশি করা লাগবে বিকজ আমার গ্রাজুয়েট লেভেল কোনো কোর্স করা নাই। তো এখানে হচ্ছে মাস্টার্স আর পিএইচডি কোর্স গুলোকে গ্রাজুয়েট লেভেল কোর্স হিসেবে কাউন্ট করা হয় আর কি, মানে একটা কমন টার্ম দিয়ে। তো আমার যদি মাস্টার্স ইকুইভ্যালেন্ট ক্রেডিট আর্ন হয়ে যায় ডিউরিং দিস পিএইচডি জার্নি, তাহলে আমি এই পিএইচডি টাইম ফ্রেমের ভিতরে একটা মাস্টার্স পেয়ে যাবো। তো যারা অনেক সময় চিন্তা করে যে না আমার তো মাস্টার্স ডিগ্রি নাই, তো আমি কিভাবে পিএইচডি জন্য অ্যাপ্রোচ করব, বিকজ বাই ডিফল্ট বাংলাদেশিরা কেন যেন এই জিনিসটা সেট করে রাখে বিএসসির পর এমএস করতে হবে তারপর পিএইচডি তে যেতে হবে, কিন্তু ব্যাপারটা এরকম না। তো আহ, ওই তো ফান্ডের ব্যাপারটা হচ্ছে খুবই ক্রুশাল বিষয়। তো আমি যখন হচ্ছে পিএইচডি এর ফান্ড পেয়ে পিএইচডি করতে ইন দ্য মিন টাইম মাস্টার্স পেয়ে যাচ্ছে এবং এটার জন্য আমার কোনো এক্সট্রা স্পেন্ড করা লাগতেছে না, তো আই শুডন্ট আই টেক দ্যাট অপরচুনিটি। এটাই। ওকে, ওকে। সো এমনিতে আরেকটা জিনিস যে থাকে না যে 5 বছর কমিটমেন্টে থাকা আফটার পিএইচডি, হচ্ছে আমি কিসে থাকবো, একাডেমিয়াতে নাকি হচ্ছে কোম্পানি জবে, সো এই ব্যাপারটাও কি মানে কেউ নিবে কিনা পয়েন্ট হিসেবে? ভাই, মানুষের ডিসিশন অনেক ফাস্ট চেঞ্জ হয় আর কি, আমি যেটা এখানে এসে বুঝতে পারছি। তো আম, 5 বছর লং কমিটমেন্ট, 5 বছরের মধ্যে অনেক অপরচুনিটিজ আসবে, 5 বছরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে, এটা নিয়ে আমি স্পেসিফিক্যালি কিছু বলতে পারবো না। আচ্ছা। কিন্তু প্যাশনটা একটু মানে খুব ক্রুশাল একটা বিষয় আর কি। পিএইচডি লং 5 ইয়ার্স কমিটমেন্টের মধ্যে প্যাশন না থাকলে খুবই খুবই কষ্ট হয়ে যাবে আর কি। হুম। তো আমি আলহামদুলিল্লাহ আমার বিএসসির যে রিসার্চ কনসেন্ট্রেশন ছিল ওইটার সাথে আমার পিএইচডি কনসেন্ট্রেশন ম্যাচ করছে, বিকজ আমি আহ, যখন মেইল করা শুরু করছিলাম তখন আমি কিন্তু ডিপার্টমেন্ট ফোকাস ছিলাম না। আমি মনে হয় এটা মেনশন করতে ভুলে গেছি, আমি হচ্ছে এখন পিএইচডি করতেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, বাট আমি আন্ডারগ্রেড করে আসছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আচ্ছা। তো আমার প্রফেসর আমাকে নেওয়ার কারণ হচ্ছে আমার প্রফেসরের চিন্তা ভাবনা আছে যে সামনে মানে কারেন্টলি সে বায়োমেডিক্যাল কাজ করতেছে। তো ওর এমন কাউকে দরকার ছিল যে হচ্ছে আহ, একটা স্পেসিফিক মানে ওনার ল্যাব যেটা নিয়ে কাজ করে, আমার ল্যাব কাজ করে হচ্ছে 3D প্রিন্টিং নিয়ে। তো 3D প্রিন্টিং নিয়ে নলেজ আছে এবং সোর্ট অফ বায়োমেডিক্যাল এর বা বায়োলজি সাইডের বা লাইফ সায়েন্সে হচ্ছে কারো ইন্টারেস্ট বা কারো এক্সপিরিয়েন্স আছে ওরকম। তো ওই কারণে আল্লাহ ম্যাচ করাই দিচ্ছে, হয়তো ওই কারণে হয়ে গেছে এরকম টাইপ। মাশাল্লাহ। কারণ আমার তো মাস্টার্স ছিল না, যা যা রিকোয়ারমেন্ট ছিল ওগুলো কিছুই ছিল না। তো আমি যেন কি বলতেছিলাম, আমি হারাই গেছি। আচ্ছা, ওই যে আপনার পিএইচডির ব্যাপারটা আর কি, পিএইচডির যে মোটিভেশনটা, প্যাশনটা। ও ও প্যাশনটা তো আমি মেল করার সময় ফোকাস করছিলাম আমার স্কিল সেটের উপর। সবাই বলে আমি তো আসলে ইলেকট্রিক্যাল আছি, আমি কেন হচ্ছে গিয়ে কম্পিউটার সায়েন্স অ্যাপ্লাই করবো বা এরকম টাইপের। তো আমি সবসময় ফোকাস করছি আমার স্কিল সেটের উপর।
আর আমি কি নিয়ে কাজ করছি এটার উপর। তো আমার মাথা ব্যথা ছিল না যে এটা কি মেকানিক্যাল ডিপার্টমেন্ট নাকি মেটেরিয়াল সায়েন্স নিয়ে কাজ করতেছে এই ডিপার্টমেন্ট, নাকি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তো আমরা যদি চিন্তাটা এভাবে মানে কনস্ট্রেন্ট না করে ফেলি, তাহলে আমাদের স্পেকট্রামটা অনেক বড় হয়ে যাবে, অপরচুনিটি অনেক বিশাল হয়ে যাবে আর কি। এই এটাই। থ্যাংক ইউ, এটা এটা অনেক বড় একটা ভাইটাল পয়েন্ট, এটা হচ্ছে আমি কোথাও পাইনি, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় সবাই এটা মানে পয়েন্ট করে রাখবে যে হচ্ছে আপনি আপনার স্কিল সেটটা ডেভেলপ করেন, মেজর আপনার যাই হোক না কেন, ওই স্কিল সেটের সাথে যা মিলে যাবে ওইখানে আপনি অ্যাপ্লাই করেন, ইমেল করেন, ডান। ব্যাপারটা হচ্ছে এরকম আর হুম। কি। থ্যাংক ইউ সো মাচ, এটা খুবই খুবই ভাইটাল ইনফরমেশন ছিল। আচ্ছা, আপনার কিছুই ছিল না, আমি মেনে নিলাম আপনার মাস্টার্স ডিগ্রি ছিল না, সিজিপিএ রিলেটিভলি খারাপ ছিল, তখন আইএলটিএস ছিল না, কিন্তু ছিল হচ্ছে ইমেলটা। ইমেলের মধ্যে কিছু একটা মন্ত্র বা ম্যাজিক ছিল। তো আমাদেরকে ওই ম্যাজিকের কিছু মন্ত্র কোনোভাবে বলে দেওয়া যায় কিনা, বা কোন ব্যাপারটা আমরা ফোকাসে রাখবো, যে ইমেইলে এই ব্যাপারটা দেখে আপনি ইমেলটা করার চেষ্টা করেন। ওকে, বা ইমেলের জন্য যদি আপনি অপরচুনিটি খুঁজলেন লিঙ্কডইনে, এটা আমাকে টুইটারে খুঁজবো কিনা, বা কিভাবে আমরা খুঁজে বের করবো প্রফেসর, ইন শর্ট। আর হচ্ছে আমরা ইমেল করার সময় কোন ব্যাপারটার দিকে ফোকাস রাখবো। ওকে। আচ্ছা, আমি এখানে আসার পর যেটা দেখছি সবাই খুবই লিঙ্কডইন ওরিয়েন্টেড। বাংলাদেশে এটার প্র্যাকটিস খুবই কম। গ্রাজুয়েট লেভেলের স্টুডেন্টরা যারা থাকে মানে আন্ডার গ্রেড করে, যাদের চিন্তা ভাবনা থেকে বাইরে পড়াশোনা করবে, তারা একটু একটু লিঙ্কডইনের দিকে ঢুকে। আর কিছু কিছু কর্পোরেট লেভেল প্ল্যাটফর্মের মধ্যে লিঙ্কডইনের ইউজটা দেখা যায় আর কি বাংলাদেশে। তো আমি যে একটা জিনিস ফিগার আউট করতে পারছিলাম প্রফেসর খোঁজার ক্ষেত্রে, একটা মানে আমরা সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুকে যখন ইউজ করি, তো আমি যদি কোনো একটা পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করি, ওই পার্টিকুলার পার্সনের সাথে আমার আরেকটা ফ্রেন্ডের কোনো কানেকশন নাই, কিন্তু ওই ফ্রেন্ডের টাইম লাইনে ওই পোস্টে চলে যায় যে আমি এই পোস্টে কমেন্ট করছি। লিঙ্কডইনটাও ঠিক এভাবে কাজ করে। সো আমি চেষ্টা করতাম যে কোনো একটা যদি অ্যাক্টিভ প্রফেসর খুঁজে পাওয়া যায়, যেটা ইভেনচুয়ালি শুরুর দিকে স্ট্র্যাটেজি ছিল, যেটা পরে অনেক কাজে লাগছে আমার। একজন অ্যাক্টিভ প্রফেসর খুঁজে পাওয়া গেলে যে সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে লিঙ্কডইনে, তো ওর অ্যাক্টিভিটিস থেকে ট্র্যাক করা যায় সিমিলার ফিল্ডে কতগুলো প্রফেসর আছে এবং কোন কোন অপরচুনিটিস কারেন্টলি অ্যাভেলেবল। তো এরকম করে ট্র্যাক করে আমি আরো একটা প্রফেসর পাইছিলাম, ওনার সাথে আমার ইন্টারভিউ হয়েছিল। উনি ছিলেন ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির, পরে ওইটা আমি যাই নাই। তো এই একটা স্ট্র্যাটেজি আমি চেষ্টা করছিলাম মেনটেন করার, যেটা আমার কাছে মনে হয় ভালোই হেল্পফুল। আর ইমেল করার ক্ষেত্রে হচ্ছে আমি আমার প্রফেসরের ল্যাবের যে রিকোয়ারমেন্টস ছিল, স্কিল সেট ছিল, আমি দেখলাম যে স্কিল সেটের সাথে আমার ম্যাচ করতেছে, কিন্তু ডিপার্টমেন্ট ম্যাচ করতেছে না। তো ডিপার্টমেন্ট দিয়ে তো আসলে আমি এই অপরচুনিটিটা হারাইতে চাই না যদি আমি পিওরলি ফোকাস থাকি বায়োমেডিকেলে। তো ওই কারণে আমি চেষ্টা করছিলাম ইমেইলের মধ্যে উনি যেটা নিয়ে কাজ করছে ওইটা মেনশন করছি। অবশ্য সবার প্রথমে আমি মেনশন করছি আমি কি নিয়ে কাজ করছি, বিকজ ক্লোজলি রেলেভেন্ট ছিল, পারফেক্ট ফিট টাইপের আমার কাজ এবং ওনার ল্যাবের কারেন্ট কাজ আর কি। তো আমি নিজের সম্পর্কে হালকা বলছি যে হচ্ছে আমি ওই জায়গা থেকে পড়াশোনা করছি, আমার থিসিস ছিল এটা, আর আমি হচ্ছে কারেন্টলি এই এই বিষয় নিয়ে কাজ করতেছি। ওনার ল্যাব রিলেটেড যেগুলো হচ্ছে আমি হাইলাইট করার চেষ্টা করছি, যদিও ওনার ল্যাব রিলেটেড ছাড়াও আরো বেশ কিছু কাজ করছিলাম, বাট আমার কাছে মনে হয়েছিল যে আমি ওনার ল্যাব রিলেটেড যত মানে ধরেন আমি 5টা কাজ করছি, এর মধ্যে 4টাই ওনার ল্যাব রিলেটেড ছিল, ওই জন্য এই 4টা এক্সপ্লেন করতে গিয়ে অনেক বিশাল স্পেস হয়ে গেছিল, আর ইমেল বেশি বড় হয়ে গেলে বিরক্ত হয়ে যায় মানুষজন পড়তে। তো আমি ওই 4টা কাজই মেনশন করছি। আর তারপর ওনার রিসেন্ট পাবলিকেশনের হালকা পাতলা 1-2 লাইন লিখছিলাম যে হ্যাঁ আমি দেখলাম যে আপনি এই কাজটা করছেন এবং আমি এই ধরনের কাজ করছি। তো আপনি দেখলাম হচ্ছে এই স্কিল সেট ইউজ করেন বা হচ্ছে এই কাজের জন্য এই স্কিল সেট ব্যবহার করা হয়। তো আমার কাছে মনে হলো আর কি যে আমি আপনাকে রিচ করি, বা এরকম টাইপের একটা মেইল করছিলাম। তো আমি চেষ্টা করছি ক্লোজলি রিলেটেড একটা সিনারিও ক্রিয়েট করার, এটাই। আচ্ছা, ওকে। সো ওই যে আপনি যেহেতু স্কিল সেটটাকে ফোকাস দিয়েছেন, তো তার মানে হচ্ছে ইমেল করতেও আপনার হচ্ছে ভাষাগত কোনো প্রবলেম হয় নাই, বা নিজেকে কনভিন্স করতে বা শোকেস করতেও আমার মনে হয় না যে প্রবলেম হয়েছে। সো এর জন্য আর কি হচ্ছে প্রফেসর আর কি ব্যাপারটা পজিটিভলি দেখছে। আর আরেকটা ছিল প্রিসাইজ রাখা আর কি, অত বেশি ডিটেলে যাওয়া দরকার নেই। ইভেন তো আরেকটা ছিল যে হচ্ছে আমার রেজাল্ট ছিল না, তারপর হচ্ছে জাস্ট একটা সিভি ছিল, জাস্ট সিভিটা হচ্ছে আপনি ড্রাইভ লিঙ্কে নাকি হচ্ছে আপনি জাস্ট অ্যাটাচ করে পাঠিয়ে দিতেন সিভির ব্যাপারটা। ইমেইলে অ্যাটাচ করে পাঠাতাম, মানে সবকিছু হচ্ছে ইমেইলে অ্যাটাচ করতাম। ইমেইলের মধ্যে সিভি আর ওই যে আমার থিসিস বুকলেটটা অ্যাটাচ করছিলাম পরবর্তীতে থ্যাংক ইউ। আমি যখন। হ্যাঁ, ইভেন আমার কিন্তু আবার এখানে আসাটাও আনসার্টেন হয়ে পড়ছিল, বিকজ আমাদের এখানে দুই ফান্ড থেকে আসলে আমাদের টিউশন মানে সাপোর্টটা আসে, ফিনান্সিয়াল সাপোর্টটা। একটা হচ্ছে আমাদের টিউশন সাপোর্ট দেয় একটা ফান্ড, আর একটা ফান্ড হচ্ছে গিয়ে আমাদের স্টাইপেন্ড হিসেবে কাউন্ট হয়, যেটা টিএ বা আর এ হলে ওই স্টাইপেন্ডটা আসে। তো আমার টিউশন সাপোর্ট যে ফান্ড থেকে আসার কথা ওইটা
আনসার্টেন ছিল আর কি, কারণ স্প্রিং এর মধ্যে আহ, মানে ফান্ড পাওয়া একটু টাফ, স্প্রিং এ একটু টাকা পয়সা টানা পোড়েন চলে। চলে। কিন্তু তাই বলে আসলে আমাদের মানে যেই ফিয়ারটা থাকে আর কি, যে স্টেরিও টাইপটা থাকে যে স্প্রিং এ অ্যাপ্লাই করলে পাওয়া যাবে না, কিন্তু নসিবে থাকলে আসবে। ওইটা অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটাই হচ্ছে এটা, নাহলে চেষ্টা করে যেতে হবে। সেটাই সেটাই। তো হচ্ছে মানে আমরা এই যে আমি বলতাম হলে কিছুক্ষণ পরে আমার স্লাইডটাই ছিল যে ফলে অ্যাপ্লাই করব, ফলে ফান্ড বেশি, ফলে সবকিছু হবে। তো আমি এই জন্য বলি যে স্প্রিংও অ্যাপ্লাই করিয়েন। স্প্রিং এ যদি আমি রেশিও চিন্তা করি, আমার মতে হয় যে স্প্রিং আর ফল সেম সেম থাকে। কারণ আপনার মতো করে হচ্ছে দেখা যাবে ম্যাক্সিমাম মানুষই স্প্রিং এ অ্যাপ্লাই করবে না, অপরচুনিটি কম, রেশিও কিন্তু দুই জায়গায় আবার সমান হয়ে যেতেছে। তো আমি Same কেন হয়েছে। অপরচুনিটি এক জায়গায় কম রাখবো আর এক জায়গায় বেশি রাখবো? ওকে। সো এটার জন্য আপনি চাইলে স্প্রিং এ আজকে থেকে ইমেল করা শুরু করতে পারেন, কিংবা আপনি ফলের জন্য ইমেল করতে পারেন। যদি বলে যে আমি স্প্রিং এ লোক নিচ্ছি, তাহলে তাকে হচ্ছে ফলে টাইমে ওই ইমেইলের পেজেই বা ওই ইমেইলের বডিতেই হচ্ছে আমি তাকে আবার হচ্ছে আপনি ইমেল করেন ফলের টাইমে গিয়ে। বুঝতে পারছি কিনা? তো এটা হইতে পারে একটা ব্যাপার, না ভাই রাহাত ভাই? হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের এইবার এই ফলে হচ্ছে দুইজন স্টুডেন্ট আসতেছে, একটা কাপল আর কি। তো ওয়াইফ এবং হাজবেন্ড দুইজনের ইন্টারভিউ হয়েছে, কিন্তু প্রফেসর বলছে আমার কাছে একটা পজিশন অফার করার মতো ক্যাপাবিলিটি আছে। তো আরেকজনকে বলছে যে আহ, আরেকজন মানে দুইজনের কাছে ডিসিশন ছেড়ে দিচ্ছে, কে আগে আসতে চাও কে পরে আসতে চাও। তো ব্যাপারগুলো এরকম না যে আমার মেইল ফলের অ্যাপ্লিকেশন পিরিয়ড যখন শুরু হবে তখন থেকে অ্যাপ্লাই করা উচিত, ইভেন তো এখনো ফলের অ্যাপ্লিকেশন শুরু হয়নি, কিন্তু ভাইয়ের আনঅফিসিয়াল একটা কমিটমেন্ট হয়ে গেছে প্রফেসরের সাথে। তো প্রফেসর বলছে আর কি যে সরি ফল না, স্প্রিং, ভাই আসবে স্প্রিং এ, ভাইয়ের ওয়াইফ আসতেছে এই ফলে। ফলে তো ভাইকে বলছে প্রফেসর যে হচ্ছে তুমি 2025 এর স্প্রিং এ আসবা, স্প্রিং এ। তোমাকে আমি হ্যাঁ আনঅফিসিয়ালি বলতেছি, আর এত কিছু চিন্তা করার দরকার নেই। এই তো, বুঝতে ওয়াইফ পারছি। আসতেছেন এই ফলে। বলে ওকে। সো একটু বলে রাখা ভালো যে হচ্ছে হলো গিয়ে ফল দিয়ে হচ্ছে একাডেমিক ইয়ার শুরু হয়। সো ফল 25 হচ্ছে একাডেমিক ইয়ারের ফার্স্ট সেশন, পরের সেশন হচ্ছে লোকে স্প্রিং 26। সো এই দুইটা মিলে একাডেমিক ইয়ার কমপ্লিট হয়। সো এটা অনেকে আমরা কনফিউজড হয়ে যাই যে কোন সময় একাডেমিক ইয়ার শুরু হচ্ছে আর কি। সো একাডেমিক ইয়ার যেহেতু ফল দিয়ে শুরু হচ্ছে, এর জন্য হচ্ছে হলো গিয়ে ফলের ফান্ডিং ব্যাপারটা বেশি থাকে। ঠিক না রাত ভাই? হুম। আচ্ছা, তো আমাকে আরেকটা জিনিস বলেন যে হচ্ছে আমি যদি মনে করেন আমি বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, আমার জন্য হচ্ছে কোন মানে আমি যদি একটা প্রোফাইল মেনটেন করতে চাই আগামী 3 থেকে 3 মাসের মধ্যে, তো আমার কি টাইপের প্রোফাইল হইলে আমি হচ্ছে ফুল ফান্ডেড না হলেও একটা বেশ ভালো ফান্ডিং এর অপরচুনিটি পেতে পারি? আমি বলবো বোথ মাস্টার্স এন্ড পিএইচডি দুইটার বেলাতে। একটু কঠিন করছেন, বাট আপনার এক্সপিরিয়েন্স কি বলে? মাস্টার্স যদি রেজাল্ট একটু মানে বিলো অ্যাভারেজ থাকে, আমার কাছে মনে হয় সবসময় পিএইচডির জন্য শুট করা উচিত। বিকজ পিএইচডি হচ্ছে প্রত্যেকটা ডক্টরাল স্টুডেন্ট সামহাও সাপোর্টেড থাকে। প্রত্যেকটা গ্রাজুয়েট স্কুল একজন ডক্টরাল স্টুডেন্ট নিলে ওর নেক্সট 5 ইয়ার্স এর ফান্ডিং ইনশিওর করে তারপর স্টুডেন্টটাকে আনে। আর মাস্টার্স এর জন্য প্রিটি টাফ হয়ে যায়, কারণ মাস্টার্স এর জন্য অনেক বেটার প্রোফাইল আসে। মাস্টার্স খুবই শর্ট টাইম এবং প্রফেসররা চাই যে খুবই স্কিলফুল একজনকে নিবে। তো ওর উপর যদি আমার ইনভেস্ট করতে 2 বছর চলে যায়, তাহলে তো আমার প্রজেক্টের আউটপুট আসতে আরো সময় লাগবে, মাস্টার্স এর টাইম লাইন কম। 3 মাসের কথা বলতেছেন, ওই ক্ষেত্রে আসলে ফোকাস করা উচিত আন্ডারগ্রেড বলেন বা মাস্টার্স বলেন, যেখানেই রেলিভেন্ট কোনো কাজ যদি করে থাকে বা প্রজেক্ট যদি করে থাকে, ওই জিনিসগুলোকে একটু হাইলাইট করার চেষ্টা করা। এবং এগেন আমার স্ট্র্যাটেজি একটাই ছিল যে স্কিল সেট হচ্ছে গিয়ে হাইলাইট করা। তো আচ্ছা আমি এই জিনিসটাই বলবো যে স্কিল সেট হাইলাইট করবেন, আর রেলিভেন্ট প্রজেক্ট, রেলিভেন্ট কোনো রিসার্চ ওয়ার্ক যদি করে থাকেন বোথ একাডেমির ভিতরে, বা অনেকে তো একাডেমিক কমিটমেন্টের বাইরে গিয়েও অনেকজনের সাথে কাজ টাজ করেন, তো সবকিছুই আসলে মেনশন করা যায়। আমি যখন হচ্ছে শুরুর দিকে জয়েন করেছিলাম, একজন ভাই বলছিলেন যে রিলিভেন্ট প্রজেক্ট ছিল না বা রিলিভেন্ট পাবলিকেশন ছিল না। তো আমার কাছে মনে হয় সবগুলো মেনশন করা উচিত। আপনি যখন সিভি পাঠাইতেছেন কোনো কিছু বাদ দেওয়া উচিত না। বিকজ আপনি যে প্রফেসরকে রিচ করতেছেন ওই প্রফেসরের যদি আহ, আহ, বলে স্পেস নাও থাকে আপনাকে নেওয়ার, আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা যখন ইভালুয়েট করা হবে, আপনার ওই ফিফথ বা সিক্স যে পাবলিকেশন যেটাকে আপনি লিস্ট প্রায়োরিটি দিচ্ছিলেন, ওই রিলেভেন্ট কোনো প্রফেসরের কাছে যদি স্পেস থাকে এবং তার চোখে যদি আপনি পড়েন, তাহলে অবশ্যই আপনার একটা বেটার চান্স থাকে ওই লেভেলে যাওয়ার। আপনি প্রফেসর পরে এসে সুইচ করেন, বাট আপনার আগে এখানে মুভ করাটা হচ্ছে বেটার। প্রায়োরিটি আর কি। বুঝতে পারছি। আচ্ছা, এটাই। ফারহান ভাইয়ের কোশ্চেন ছিল বিলো এভারেজ। আমি বিলো এভারেজ বলতে চাচ্ছিলাম মানে ইন এ সেন্স যে হচ্ছে যাদের সিজিপিএটা ধরেন 3 এর একটু কম বা 3 এর হালকা একটু বেশি হইতে পারে, তারপর হচ্ছে পাবলিকেশন নাই,
এই টাইপের ব্যাপারগুলোকে আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে একটু বিলো অ্যাভারেজ বলতেছি, যদিও একটু নেগেটিভলি শোনাচ্ছে, বাট আর কিভাবে ডিফাইন করবো আমি পারতেছিলাম না, এই আর কি। আমার ক্ষেত্রে বিলো অ্যাভারেজ ছিল বিকজ ভাইয়া হচ্ছে আমার ডিপার্টমেন্টে সবার রেজাল্ট অনেক বেশি ছিল 3.7। এই যে আমার যে 5টা ফ্রেন্ড দেখছেন, এই হ্যাঁ 5জন হ্যাঁ। ফ্রেন্ডই হচ্ছে টপ অর্ডার ফ্রেন্ড, মানে আচ্ছা। ক্লাসের মধ্যে টপ তো 5-এর মধ্যে ছিল। তো এদের সবার দুজন সিজিপিএ তো ছিল থ্রি ফ্যাকাল্টি হয়ে পয়েন্ট গেছেন, এইটের উপর। দুজন ফ্যাকাল্টি হয়ে গেছেন অলরেডি মনে হয় আপনাদের এখানে। আমাদের এখানে না ভাই, হ্যাঁ একজন হ্যাঁ মনে হ্যাঁ ফ্যাকাল্টি ফাইজ, ছিল। আচ্ছা হুম। না না, দুইজনই, ওরা ওরা তো এখন সেটাই তো, ম্যারিড, ওরা হাজব্যান্ড সেটাই তো ওয়াইফ। আমি এটাই হ্যাঁ জানি যে ওরা দুজনই ফ্যাকাল্টি হয়ে গেছেন। দুইজন ফ্যাকাল্টি হয়েছে। ওরা ওরা মনে হয় এই ফলের দিকে অ্যাপ্লাই করবে বা হ্যাঁ নেক্সট হ্যাঁ হ্যাঁ। স্প্রিং এ। তাদের 2 বছর ওদের লাগবে ভাই, একটু 2 বছর ফ্যাকাল্টিশিপ মেনটেন করে তারপরে অ্যাপ্লাই করতে হবে। তারপর আসতে হবে। তো ওদের জন্য একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, ওদের মাস্টার্স ডিগ্রি থাকবে, তো ওদের হ্যাঁ পিএইচডি তে কোর্স লোড কম নেওয়া লাগবে। যেমন আমার হ্যাঁ 15টা কোর্স নেওয়া লাগতেছে, বাট যারা মাস্টার্স করে আসতেছে দেশ হুম, থেকে তাদের হচ্ছে গিয়ে হুম, 7টা কোর্স করা লাগবে। কোর্স লোডের একটা ব্যাপার স্যাপার থাকে আর কি। বুঝতে পারছি। আচ্ছা আমাদের হচ্ছে ওয়েবিনার স্লাইডটা যদি কেউ পেতে চায়, আমি হচ্ছে এই ফর্মের লিংক দেওয়া আছে, আপনারা একটু চেষ্টা করেন ফর্মটা ফিল আপ করতে যাতে করে স্লাইডটা পেতে পারেন। ওকে। সো আমি ফারহান ভাইকে হাত তুলতে দেখতেছি, ফারহান ভাই কিছু বলেন। জি ভাইয়া। তো ভাইয়া যেহেতু কথাটা আমি বলছিলাম যে আমাদের বিলো অ্যাভারেজ বা অ্যাভারেজের যে ব্যাপারটা আসে, যেরকম আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি, আমার সিজিপি হচ্ছে 3.33। তো হুম এখন এটা এক পর্যায়ে আমার সিজিপি ছিল 4 to 4ই ছিল আমার প্রথম দিকে, কিন্তু অন্যান্য নন ডিপার্টমেন্টাল কোর্স, জিইডি কোর্স এগুলো করতে গিয়ে দেখা গেছে আমারটা সিজিপিটা আস্তে আস্তে হচ্ছে ফল করেছে। তো এটা অনেক ক্ষেত্রে বলা যায় যে এটা নেগেটিভলি আমি মানে আমার যেখানে একটা গ্রেড ছিল ওইখান থেকে নামতে নামতে অনেক বেশি নেমে গেছে। তো এইটাকে অ্যাকচুয়ালি কি আমি এসওপি তে মেনশন করবো যে আমার এরকম সিচুয়েশন ছিল, নাকি এটাকে আমরা বিলো অ্যাভারেজের ব্যাপারটা আমরা কিভাবে আর কি উপস্থাপন করা যায়, ওকে, হাইলাইট করে এটাকে পজিটিভলি কিভাবে নেওয়া যায়? বুঝতে পারছি। হ্যাঁ এটা সুন্দর ব্যাপার। সো ভাই, অবশ্যই হচ্ছে আপনার, রাহাত ভাই বলেন, বলেন ভাই আপনি বলেন। ভাইয়ের সিজিপি আমার চেয়ে বেশি। আচ্ছা আমার ছিল 3.31, আচ্ছা। ভাইয়ের তো 3.33। থ্রি বেশ থ্রি মাশাল্লাহ ভালো। কাছাকাছি তো 1 2 3। এসওপি লেখার সময় হ্যাঁ হ্যাঁ। ওই এসওপি আর কি। লেখার সময় আপনি একটা লাইন মেনশন করতে পারেন যে আপনার হচ্ছে, ধরেন আপনার রেজাল্টের কার্ভ ট্রেন্ডটা যদি ডিক্লাইনিং হয় আর কি, একটু কমের দিকে থাকে, তাহলে আপনি এক লাইনে জাস্টিফাই করতে পারেন ব্যাপারটা। কারণ অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি যারা হচ্ছে সেন্ট্রালি অ্যাপ্লিকেশন একসেপ্ট করে, তাদের মনে হয় মাল্টিপল ইন্টারভিউজ হয়। আমার মাল্টিপল ইন্টারভিউজ হয় না, আমার প্রফেসরের কাছে একটা ইন্টারভিউ হয়েছিল। তো এই মাল্টিপল ইন্টারভিউজ এর মধ্যে প্রথমে গ্র্যাড কোরা একটা মানে গ্রাজুয়েট বোর্ড বা গ্রাজুয়েট কাউন্সিলের একটা ইন্টারভিউ হয়। তো ওই ক্ষেত্রে অনেক সময় জিজ্ঞেস করে আর কি যে আপনার রেজাল্ট কেন কম। তো ওই ক্ষেত্রে একটা জাস্টিফাইড অ্যান্সার আপনার কাছে থাকা আমার কাছে মনে হয় জরুরি। তো এসওপির মধ্যে আপনি এটা মেনশন করে দিতে পারেন, বিকজ আমার অনেক ফ্রেন্ড হচ্ছে গিয়ে এরকম এসওপির মধ্যে মেনশন করছিল জাস্টিফিকেশন দিয়ে যে কেন ওদের রেজাল্টটা কম ছিল। তো আমার কাছে মনে হয় জাস্টিফিকেশন, এক লাইনের একটা জাস্টিফিকেশন রাখা ভালো এসওপিতে। আচ্ছা এটার সাথে আমি আরেকটু ছোট্ট অ্যাড করি, অবশ্যই জাস্টিফিকেশন থাকবে, এবং তারপরে আপনি যে এটাকে যে কম্পেনসেট করতেছেন বা এটার পিছনে যে আপনি কাজ করছেন, বুঝতে পারছেন কিনা, ওইখান থেকে আপনি বেরো আসার যে ব্যাপারটা, আপনার একটা টি শার্ট ছিল, খেয়াল আছে কি লেখা ছিল মাঝখানে? বোয়েন্স না আরেকটা ছিল, রেজিলেন্ট। রেজিলিয়েন্ট। সো ওই টি শার্টটা আমি আপনার পরা দেখছিলাম, আমার মাথায় আছে এখনো। সো রেজিলিয়েন্ট যে ব্যাপারটা, যে আপনি ভেঙে গেছেন ঠিক আছে, আপনি সিজিপিএ কম, আমি ধরলাম 3.31 3.3 কম সিজিপিএ, সো এখান থেকে বেরোয় আসার যে ব্যাপারটা, ওইটা আপনি হচ্ছে আরেক লাইনে শো করেন। বুঝতে পারছি কিনা? সো এটা আমার কাছে হচ্ছে লাগা ব্যাপারটা পারফেক্টলি জাস্টিফাইড হয়। এটা হচ্ছে আপনি আপনার উইকনেসটাকে স্ট্রেংথ পয়েন্ট হিসেবে দেখাবেন। ব্যাপারটা কি বুঝতে পারছি কিনা? আপনার উইকনেস আছে, বাট এটা স্ট্রেংথ হিসেবে দেখাবেন। এটা আমি আরেক জায়গায় আরেক ম্যাম আমাকে বলছিল যে এটা কিভাবে পসিবল, বুঝতে পারছি কিনা? সো এই ব্যাপারটা এইভাবে মেনটেন করলেন। ওকে। আমি প্রিয়াম রেজা ভাইয়ের একটা প্রশ্ন পাচ্ছি যে জব এক্সপিরিয়েন্স আমাদের কি ম্যান্ডেটরি কিনা। না, জব এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি না, থাকলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, না থাকলে কোনো সমস্যা নাই। আর হাসিব ভাইয়ের যে একটা কোশ্চেন ছিল যে কনফারেন্স পেপার আর রিভিউ পেপার থাকলে ভালো ইফেক্ট দিবে কিনা, অবশ্যই। কি ভাই, রাহাত ভাই? অবশ্যই যে কোনো ইফেক্ট রকমের দিবে। পাবলিশড পেপার থাকলেই ভালো। হ্যাঁ, হ্যাঁ, প্রিডেটরি তবে জার্নাল ছাড়া আর কি। আরেকটা জিনিস, হ্যাঁ প্রিডেটরি ছাড়া, হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে আনইথিক্যাল কারণ বুঝে আর কি। আমি আপনি আমি আপনার মানে অনেস্টি বা আমি ইন্টিগ্রিটি এখানে ব্যাপারটা আসার আসে, কোশ্চেন আসে আর কি। জি ভাই, রাহাত ভাই। আমি এখানে আসার পরে যে লাস্ট সেমিস্টার আমাদের একটা কোর্স ছিল
রেসপন্সিবল কন্ডাক্ট অফ রিসার্চ, এটা প্রত্যেকটা মাস্টার্স প্রত্যেকটা ডক্টরাল স্টুডেন্টের প্রথম সেমিস্টারে করা লাগে, এটা ম্যান্ডেটরি। তো ওই কোর্সের মধ্যে একটা কেস স্টাডি পড়ছিলাম আর কি, যে একজন প্রফেসর মানে খুবই ভালো শাইন করছে, খুবই ভালো রেপুটেশন গেইন করছে থ্রু আউট ক্যারিয়ারে। 10 বছর কি 15 বছর পর এরকম থাকে না অনেক ব্যাক মানুষজন, তো এরকম টাইপের একটা মানে ওই প্রফেসর এখন ভালো কাজ করতেছে, কিন্তু 10 বছর আগে সে একটা প্রিডেটরি জার্নাল পাবলিশ করছিল, এবং মানুষজন কি করছে ওই প্রিডেটরি জার্নালটা টান দিছে এবং তার রেপুটেশন ওটুকে হচ্ছে মানে ডিগ্রেড করা শুরু করছে আর কি। তো এই কারণে প্রিডেটরি জার্নালে ভুলেও যদি মানে কেউ যদি না বুঝেও পাবলিশ করে রাখে, তো এটা টেক ডাউন করা উচিত আমার কাছে মনে হয়। আর যদি টেক ডাউন করতে না পারে তাহলে ওইটা অ্যাপ্রোচ করা উচিত না ওইটা নিয়ে কোথাও, এটাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আরো কিছু মেসেজ ছিল। ভাই, আমি জুলাইয়ে জিআরই দিব, অগাস্টে টোফেল দিব। এছাড়া আমার সিভি অলরেডি কমপ্লিট। প্রফেসরদের আমি কখন থেকে মেল করলে ভালো? আমি মনে হয় উত্তর পেয়ে গেছেন। প্রফেসর থেকে আজকে থেকেই ইমেল করে দিতে পারেন, কোনো ধরনের স্কোর টিস্কোর লাগবে না। আচ্ছা, জবের ক্ষেত্রে ফারহান ভাইয়ের কোশ্চেন ছিল, এটা আমি উত্তর দেওয়া হয়নি। দেখা যায় আমাদের আগে এনডিএ ফর্ম সাইন করা লাগে যেসব ভ্যালুয়েবল প্রজেক্টগুলোতে কাজ করা হয়। এনডিএ ফর্ম বলতে এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে রাহাত ভাই? ভাইয়া, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যে সাইন ও করা আচ্ছা। লাগে, যে আমরা আচ্ছা, এটাতে কাজ করছি বাট এটা ডিসক্লোজ করা যাবে না কোথাও। ওকে। হ্যাঁ, এটা হচ্ছে আমার এক স্টুডেন্ট ছিলেন আহসানুল্লাহতে, উনি হচ্ছে লোকে আর্মির সাথে কাজ করছিলেন। তো আর্মিদের সাথে কাজ করার ফলে তারা ভিতরে কি নিয়ে কাজ করছে স্পেসিফিক্যালি বলা যায় না, বাট আপনি জেনেরিক ভাবে বলে দিতে পারেন যে আপনি এই নিয়ে কাজ করেছেন। বুঝতে পারছি কিনা ফারহান জি ভাই? ভাইয়া। হ্যাঁ, ইউএসএ তো এটা অনেক স্ট্রিক্ট, মানে হ্যাঁ, কি? আমাদের এখানেও যারা ডিফেন্সের ডিফেন্স থেকে প্রজেক্ট নিয়ে কাজ করে যেসব প্রফেসর, ওরা স্ট্রিক্টলি মানে মেনটেন করা লাগে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিতে পারে না। ওদের হচ্ছে ইউএস সিটিজেন বা হচ্ছে ইউএসএ পিআর আছে এমন স্টুডেন্ট নিয়ে কাজ করতে হয় এইসব প্রজেক্টে, কারণ এগুলো খুবই স্ট্রিক্টলি ক্লোজ মেনটেন করা। ডোর রিসার্চ হ্যাঁ, টাইপের। হ্যাঁ, সেটাই, মানে এগুলো কি উল্লেখ করবে কিভাবে আর কি, এটা হচ্ছে কোশ্চেন ছিল ফারহান ভাইয়ের। ইন জেনারেল বলতে পারে। হ্যাঁ, যে এই নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা আছে, কোথায় আছে না আছে হ্যাঁ, এগুলো বলার জরুরি না। আচ্ছা, আমার আন্ডারগ্রেডে রিসার্চ প্রজেক্ট ছিল, আমি সিভিতে ওইটা আর হিসাবে কাজ করেছি, এটা লিখতে পারবো। রিসার্চ প্রজেক্ট